দেখবো যে একটা পরিপূর্ণ ইলেকট্রিক্যাল ড্রয়িং অলরেডি আমাদের সামনে আসে। তো এটার জন্য আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে কোনো একটা প্রজেক্টে আমরা কস্ট এস্টিমেট করতে পারি, বা আমাদের যে সমস্ত মানে হাউ টু সে যে ফিচার অর অন্যান্য যে জিনিসপত্রগুলোর সমন্বয়ে একটা কস্ট এস্টিমেট করতে হয়, তার একটা পরিপূর্ণ ধারণা। তো কস্ট এস্টিমেট করার সাথে সাথে আমাদের যেটা অটোমেটিক হয়ে যাবে সেটা হচ্ছে, ধরুন কোন একটা প্রজেক্টে আপনার ইলেকট্রিক্যাল লোড কত, আপনি যেমন একটা ম্যানুয়ালি করতেন, ম্যানুয়ালি এই কাজটা করতে হবে না। আপনি চাইলে অটোমেটিক এই ইলেকট্রিক্যাল লোডটা কত হবে কোন একটা এন্টায়ার প্রজেক্টে একবারে বের করে ফেলতে পারেন। আপনাদের মনে থাকার কথা, আমি একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে ধরেন আপনার একটা 1,00,000 স্কয়ার ফিটের বিল্ডিং আছে, সেখানে আপনাকে ইলেকট্রিক্যাল লোড কত সেটা বিএনবিসি কর্তৃক আপনি একটা আইডিয়া করে বের করে ফেলতে পারবেন। তারপর বলেছিলাম যে যখন আপনি ফাইনালি কাজগুলো করবেন তখন দেখবেন যে দুটার মধ্যে মিলাই দেখবেন যে ফাইনালটা কত আসলো, বা শুরুর সময় যে লোডটা ক্যালকুলেশন করেছেন তখন কত আসলো, ডিফারেন্সটা যেন খুব বেশি ডিফারেন্স না হয়। তো আজকে আমরা দেখবো যে একটা পরিপূর্ণ ইলেকট্রিক্যাল ড্রয়িং অলরেডি আমাদের সামনে আসে। তো এইটার জন্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল লোডটা কত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এইটা করার জন্য আমাদের একটা ফরম্যাট লাগবে, এটা হচ্ছে সেই ফরম্যাট আমরা দিয়ে দেবো ক্লাসের পরে। তো এই ফরম্যাটটা ব্যবহার করে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। ওকে, তো এই জায়গাতে একটা নট একটা দুইটা আপনাদের শীট লাগবে। একটা হচ্ছে বিএকিউ শীট। তো এই জায়গার মধ্যে বিএকিউ রিলেটেড যত টাইপের কাজ থাকতে পারে সেটা এখানকার মধ্যে হবে। আর এটা হচ্ছে ডেটা শিট। তো ডেটা শিটের মধ্যে হচ্ছে কোন একটা প্রজেক্টে কতগুলো লাইট, কতগুলো ফ্যান বা কতগুলো সকেট, সেটা আপনি ইন্ডিভিজুয়াল একবারে দেখতে পারবেন। সো এরকম করে ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন। আবার এই সবগুলো সমন্বয়ে কত লোড আসলো সেটা আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারবেন, রাইট? তো এইটা করার জন্য কি করতে হবে, যে আমরা যে লিজেন্ড গুলো আপনাদেরকে দিয়েছি সেই লিজেন্ডটা ফলো করে আপনাকে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করে নিতে হবে। কারণটা হচ্ছে আমরা যে লিজেন্ড গুলো দিয়েছি সেই লিজেন্ড গুলাকে বেসিস করে এই লোডের ফরম্যাটটা রেডি করা। এখন যদি এমন হয় যে আপনি মনে করেন নতুন কোনো লিজেন্ড অ্যাড করেছেন, সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি এডিট করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো। তো চলুন শুরুটা করি। ধরেন এই জায়গায় আমার লাইট ফ্যান বসাই আমরা ওয়ারিং গুলা করে ফেলছি। আপনারা অলরেডি জানেন যে কিভাবে লাইট ফ্যান বসাতে হয় বা কিভাবে ওয়ারিং গুলা করতে হয়, সব ফরম্যাট গুলো আমাদের অলরেডি জানা আছে। তো এইটা করার শেষে আপনি সরাসরি চলে যাবেন, এইখানে দেখেন একটা জিনিস আছে অ্যানোটেট ট্যাব, অ্যানোটেট। তো এইটা করার জন্য আপনার মোটামুটি 2017 থেকে শুরু করে উপরে যে কোনো ভার্সনের অটোক্যাড আপনার লাগবে। তো এইখানে দেখেন একটা অপশন আমরা পাবো, সেটা হচ্ছে এক্সট্রাক্ট ডেটা। এই যে এক্সট্রাক্ট ডেটা, সামরিটাতে ক্লিক করি। সো ক্লিক করার পরে এটা আমি কোথাও সেভ করতে বলবো একটু পরে। আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পরে আমি ডেস্কটপে সেভ করে রাখি। সিম্পল ধরেন আমি স্যাম্পল একটা ফোল্ডারটা করি, করলাম। সো এরপরে আমি ধরেন নাম দিলাম ডেটা টেবিল, ডেটা টিএবিএল টেবিল। ওকে, সো করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। সো এরপরে হচ্ছে যতগুলো আপনার হচ্ছে যে ব্লক তৈরি করছেন, ব্লকের কথা মনে আছে? যেমন আমরা বলছিলাম যে লাইট, ফ্যান, তারপরে মনে করেন কোন একটা সকেটের ব্লক তৈরি করছিলাম, তো সবগুলা ব্লকের একটা লিস্ট চলে আসছে, দেখেন এই যে। তো এই জায়গাতে আলটিমেটলি আমাদের তো মনে করেন সবগুলা ব্লক লাগেও না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার যতগুলো ব্লক লাগে আপনি নিজে বানায় নিবেন। তো আমরা যেহেতু অটোক্যাড যে ড্রয়িং গুলা করি সেটা আর্কিটেকচারাল ড্রয়িং এর উপরে করে থাকি, তো দেখা যায় যে আর্কিটেকচারাল অনেক ব্লক লাগে। মনে আছে ওই যে আমরা বেসিনের ব্লক ঠিক করছিলাম, তারপরে হচ্ছে আমরা দেখাইছিলাম যে ওই যে বেডরুমে যে বেড গ্লাস ছিল সেটা কালারফুল ছিল, আমরা ভেতরে যে ব্লক ঠিক করলাম সেরকম করে অনেকগুলো ব্লক ওরা নিজেরাও তৈরি করে। তো সবগুলো ব্লকের একটা লিস্ট আমাদের সামনে আসবে, তো যেটা আসলে আমরা সেটা নেক্সট ক্লিক করে দিব। তো এই জায়গা দেখেন অনেকগুলো আইটেম অন করা আছে, মানে আমাদের এইটার জন্য যা যা লাগবে সেটা আমরা পাবো এই মিসসেলিনিয়াস আইটেমের মধ্যে, যে এমআইএসসি এর মধ্যে। তো আমরা উপরে সবগুলাকে আমরা হাইড করে দিই, এইটা আমরা অন রাখি। এরপরে উপরেটা বাদে বাকি সবগুলাকে আমি আনচেক করে দিচ্ছি, দেখেন করে দিলাম। সো আনচেক করার পরে আমি সিম্পলি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন একটা লিস্ট চলে আসবে। সো আপনি ওকেতে ক্লিক করেন। সো ওকেতে ক্লিক করার পরে যতগুলো আপনি ব্লক এইখানে আছে সবগুলা দেখেন একের পর লিস্ট চলে আসছে। তো আপনি করবেন কি, নেমটা এদিকে সরাই নিবেন, যা সিম্পলি বাঁদিকে রেখে নিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর এই যে ব্লক ইউনিট এটাকে টেনে ডান দিকে নিয়ে যাবেন। কাউন্টটা এবং নেম এই দুইটা আপনি রেখে বাকিটাকে হাইড করে দিবেন, এই মানে এই মুহূর্তে আপনার দরকার নেই। দেখেন এইটা হচ্ছে রাইট ক্লিক করবেন। সো এখানে দেখেন আপনি লেখা আছে হাইড কলাম, দেখেন আমি হাইড করে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করেন। এরপরে বলছে যে ডাইরেক্টলি কি আমরা আমাদের লোড ক্যালকুলেশনটাকে এক্সেলে নিয়ে যাব নাকি আমরা এখানে অটোক্যাড একবার চেক করে দেখবো। ধরুন আমি অটোক্যাড একবার চেক করে দেখতে চাচ্ছি। সো আমি এই উপরটাতে অ্যাড করে দিলাম বা ইনসার্ট করার জন্য এটাকে আমি টিক চিহ্ন দিলাম। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলতেছে কি নামে এটা সেভ করবেন আপনি। তো ধরুন আমি ওই একই নামে রাখি, ডেটা টেবিল নামে রাখি।
ভাই উঠেন ভাই। দিলাম, নেক্সটে ক্লিক করেন, এরপরে ফিনিশ করে দেন। ভাই এখন আপনি যেকোনো জায়গায় রাখতে পারেন, মানে আমি আপনাদের দেখানোর জন্য জুম করে সবচেয়ে বড় করে রাখতেছি, দেখেন এই যে। সো এই জায়গাতে আমি এটা রেখে দিলাম। দেখলেন? সো আপনি চাইলে এটাকে কালার করে নিতে পারেন। এই ধরেন এমনি করে ধরেন, হোমে যান, একটু কালার করে নিলেন। ধরেন আমি কালার করে নিলাম। সো এই জায়গাতে আমরা কি পাবো দেখেন তো, যে আপনার ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য যতগুলা ব্লক আপনি ব্যবহার করছেন সবগুলোর একটা লিস্ট আপনার সামনে চলে আসবে। তো আপনার তো মনে হতে পারে যে ভাইয়া এটা আদৌ ঠিকঠাক আছে নাকি, আমি এটা কিভাবে সিওর হব? ধরেন আমি একটু এটাকে একটু প্লেস করে ঠিক মতো, তারপর আমি দেখাই। ধরেন আমি যদি এটাকে আমরা ফ্যান বলে, রাইট? সো ফ্যানের আমরা কেমনে প্রকাশ করছিলাম? এফ দ্বারা। আপনি এটা চেক করতে পারেন, দেখেন। এখানে ডাবল ক্লিক করেন, দেখতে পারবেন এখানে ফ্যান উঠছে। এই যে এফ মানে এখানে ফ্যান। আবার যদি আমি এই লাইটের এখানে ডাবল ক্লিক করি, দেখেন এইটা আমার এ টাইপের লাইট। মনে আছে আমরা এগুলো ব্লক করছিলাম? সো আপনি এখন চেক করে দেখেন যে এখানে এ টাইপের কয়টা লাইট আছে। আপনি কেমনে চেক করতে পারেন? ম্যানুয়ালি গুনতে পারেন, যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে অনেকগুলো আপনার গুনতে লাগবে। তো ওরা অলরেডি আপনাকে গুনে দিয়েছে, দেখেন এই যে। আপনি যদি এখানে একটু যান, ভাই সো এই টাইপের লাইট ও বলছে ৬৯ টা আছে, দেখেন এই যে। ৬৯ টা লাইট আছে, এইটা অটোক্যাড কর্তৃক আমাদেরকে বলছে। আমাদের ফ্যান কয়টা আছে? ফ্যানের দিকে আপনি একটু নিচের দিকে আসেন। ফ্যান বলছে হচ্ছে ২৪ টা। এখন আপনার তো মনে হতে পারে যে আসলে এইটা কতটা ঠিক, বা এইটা আসলে ঠিকঠাক আছে আসলে নাকি, এই আমাদের আপনার একটু কাজ ক্রস চেক হলো করা দরকার আছে, রাইট? ভিডিও। তো ক্রস চেক গুলো আমরা কিভাবে করতে পারি? ধরেন আমি আপনাকে বললাম যে ভাইয়া মনে করেন যে আপনার প্রজেক্টে ২ টা ফ্যান যোগ হইছে। ধরেন আপনি জোর করে এই রুমের মধ্যে একটা ফ্যান যোগ করলেন, ধরেন এই যে। এখানে একটা ফ্যান আপনি যোগ করলেন। আবার মনে করেন আপনি একটা ফ্যান এই জায়গায় এনে বসায় রাখেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই জায়গাতে এন্টার উইন্ডোর মধ্যে যে ২৪ টা ফ্যান থাকে, আমি তো ২ টা এখানে যোগ করছি, ২৬ টা হওয়ার কথা, রাইট? দেখি ২৬ টা হয় কিনা। এটা করার জন্য কি করতে হবে? আপনি এটা সিম্পলি বুঝানো মানে এটাকে টাইপিং ধরবেন করে এমনি দেশ করে, কলম লে রাইট আমার বাটনে সাথে ক্লিক লেন করবেন, দেখেন এখানে লেখা আছে আপডেট ডেটা টেবল, দেখছেন? তোমার সো যখন এখানে দেখছেন ক্লিক ছোট করেন, বড় ইয়ে দেখেন এটা না ২৬ টা এনে উঠে তো যাবে একটু টাইপিং পরে। করলাম তাহলে ২৬ টা সিগনেচার উঠে গেছে, দিতেছি রাইট? সো আপনি যদি এখান থেকে এটা ডিলিট করেন, কইতে দেখি আরেকটা ডিলিট ভিতরে করে নতুন নেন। করতে তো তার মাঝে মানে লিখে ২৪ টা দিছিলাম হইলো, এটা তারপরে ডিলিট করে দেখো ২৩ টা আপনি হইলো, এটা লিখে ডিলিট করলে দিছিলাম ২২ টা আমি হইলো, রাইট? লেখাটা শুধু দেখেন সিগনেচার ২২ টা হয় আর কিনা। লাস্টের নাম সিম্পলি এখানে যান, আপনার নাম ও না আপডেট সিগনেচারটা করে নেন। লিখে দিবেন আর দেখতে লিখবে তাহলে দেখেন একটু পরে এইটাই ২২ হয়ে যাবে। এটা তার মানে এটা আমি বুঝতে আর পারতেছি এটা যে সিগনেচার এটা ও দেখালাম তাহলে মেবি লিখে ঠিকঠাক দিছি মতো কাজ করছে। সেটা ভেরি মানে ইফেক্টিভ একটা ওয়ে, যে আপনার এই জায়গাতে কতগুলা লাইট আছে বা ফ্যান আছে সবগুলা লিস্ট আপনি এখানে পাবেন। এটা আরো ভালোভাবে কি করা যায়? বিসমিল্লাহির রহমানির দেখেন রহিম একটা সার্কিট ব্রেকার, হ্যাঁ? তো এই সার্কিট ব্রেকারটা যদি ব্লক করেন, সো ব্লক করে এখানে উঠবে যে আমার সার্কিট ব্রেকারটা আলটিমেটলি কতগুলো আছে। সিম্পলি আপনার যা লাগবে সবগুলো শুধু ব্লক করবেন। একটা নামে আপনি অ্যাসাইন করবেন। তারপরে এখানে যাবেন, এখানে যেয়ে সিম্পলি এটাকে আপডেট করে দিবেন। ও মনে করেন এটা সবগুলো আপডেট রেজাল্ট আপনাকে দিবে। তো এইটা কখন কাজ করে? যখন আপনার অটোক্যাডের ২০১৭ বা তার উপরের ভার্সন গুলো হবে, সেই জায়গায় কাজ করবে, এবং আপনি যে নামে ব্লক করবেন কই এক্স্যাক্টলি ও সেই নামে এই জায়গায় রেজাল্ট গুলো শো করে দিবে, হ্যাঁ? তো আমি দেখেন এটা আরেকবার দেখা দিতেছি। তো ধরেন আমরা যখন আপনাদেরকে একটা লিজেন্ড দিয়েছিলাম, সো ওই লিজেন্ড গুলা দিয়ে যদি আপনি কোনো অটোক্যাড ড্রয়িং করেন, তাহলে দেখবেন যে এরকম করে আপনার সামনে একটা ড্রয়িং অলরেডি তৈরি হয়ে যাবে, কারণ আমরা আমাদের লাইট ফ্যানের বাইরে কোনো জিনিস এখানে ব্যবহার করি নাই। এখন আপনার যদি মনে হয় যে আমার এখানে কয়টা লাইট আছে, কয়টা ফ্যান আছে, কয়টা আমার সকেট আছে, এসি আছে, সবগুলা মিলিয়ে আমার কত লোড আছে আমি এটা ক্যালকুলেট করবো। তো সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করতে পারেন কি, যে এখানে একটা ফ্যান আছে, ২ টা ফ্যান আছে, মনে করেন ২০ টা ফ্যান আছে, প্রতিটা ফ্যান সমান ১০০ ওয়াট। তো মোটামুটি আমার এখানে ২০০০ ওয়াট লোড আছে। তো এইটা ম্যানুয়ালি না করে ছুটি আমরা ফেরা এই কাজটা ফেরত অটোক্যাড দিয়ে দেখবেন করাইতে পারি। সো এইটা করানোর জন্য আমাদের একটা কমান্ড ব্যবহার করতে হয়। যে কমান্ডটা আমরা পাবো যে অ্যানোটেট নামে ট্যাবে, দেখেন এই যে যাওয়াই লাগে অ্যানোটেট নামে ট্যাবে আমি পাবো। এখান থেকে যাওয়াই চলে লাগে যাব এক্সট্রাক্ট ডেটা এখানে। সো এখান থেকে আমি ক্লিক করবো নেক্সট এ। এখন বলতেছে যেকোনো নামে তুমি এটা সেভ করো। তো আপনি যেকোনো একটা ফোল্ডারে যাবেন, ফোল্ডারে যে এটা সেভ করতে পারেন। ধরো আমি এইটার নাম দিলাম ডেটা টেবিল 1, হ্যাঁ? সো ডেটা টেবিল 1, 1 ক্লিক করে দিলাম। এরপরে বলছে নেক্সট। তো নেক্সট করে দিবেন। একটু সময় নেবে হয়তো আসতে। এই জায়গার মধ্যে পাবেন হচ্ছে এই এন্টায়ার উইন্ডোর মধ্যে যত টাইপের ব্লক আছে সবগুলো লিস্ট, মানে ইলেকট্রিক্যাল থেকে শুরু করে যত রকম ব্লক আছে সবগুলোর লিস্ট আপনি এখানে পাবেন, হ্যাঁ? তো এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে ফাংশনটা লাগবে সেটা আমরা পাবো এই যে MISC বা মিসসেলিনিয়াস আইটেমের মধ্যে। আমি বাকি সবগুলোকে আনচেক করে দিচ্ছি, দেখেন এই যে আনচেক করে দিলাম এটা রেখে। এখন এটার মধ্যে আমি শুধুমাত্র প্রথমটা রেখে বাকিগুলোকে আনচেক করে দেবো, দেখেন যে করে দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে হচ্ছে ওই লিস্টটা চলে আসবে। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার সবার আগে আমি নিয়ে যাব নেমটাকে। সো নেমটাকে আমি শুধুমাত্র এমনি করে ধরে একটু জাস্ট বাঁদিকে প্রেস করলেই চলে যাবে, দেখেন এই চলে গেল। কাউন্টটা আমার এই জায়গা থাকবে। আর এই ব্লক ইউনিটটা আমার দরকার নাই, আমি এটাকে হাইড করে দিই। দেখেন সিম্পলি রাইট বাটনে ক্লিক করবেন,
হাইড কলাম পাবেন, হাইড করে দিলেন। সুন্দর। এরপর নেক্সট এ ক্লিক করেন। নেক্সট এ ক্লিক করার পরে ডাইরেক্টলি আপনি এটা এক্সেল এ নিয়ে যেতে পারেন অথবা অটোক্যাড এ আপনি ক্রস চেক করতে পারেন। আমি অটোক্যাড ক্রস চেক অলওয়েজ করি। সো আমি এই জায়গাতে ক্লিক করলাম। এরপর নেক্সট এ ক্লিক করি। এরপরে বলতেছে একটা নাম দিতে, ওই ডেটা টেবিল নাম দিলাম। হ্যাঁ, একই নাম রাখি। এরপর নেক্সট এ ক্লিক করেন। সো ক্লিক করার পরে ফিনিশ দেন। সো ফিনিশ দিয়ে আমি এটাকে যে কোনো এক জায়গায় রেখে দিলেই পারে। দেখেন এই যে আমি ধরেন এরকম জায়গায় রেখে দিলাম। সো মেবি খুবই ছোট আকারে মেবি আসছে। হ্যাঁ, আচ্ছা এখানে কই কই আমরা রাখছি। আচ্ছা আমি আরেকবার নিয়ে আসি। হ্যাঁ? আচ্ছা এই যে এইখানে চলে গেছে, রাইট? সো আমি এটাকে একটু এখান থেকে মুভ করে এখানে নিয়ে যাই। এই যে তো আপনি যেটা এটা ব্লক একটু আরেকটু বড় করে নিতে পারেন। আপনি জাস্ট সিম্পলি এটাকে ধরেন এভাবে স্কেলে যায়, জাস্ট যত রকম বড় আপনি করতে চান। আমি অনেক বড় করে নিচ্ছি এটাকে। সো আমি এটাকে ধরেন আমি এই জায়গার মধ্যে নিয়ে আসি। আপনি এখানে ধর সিম্পলি ধরবেন, মুভ করে আপনার পছন্দসই যে কোনো একটা জায়গাতে রেখে দিবেন। এই যে দেখেন। সো দেখেন F24 মানে যতভাবে আপনি করেন না কেন অটোক্যাড নিখুঁতভাবেই ক্যালকুলেশনটা করে দিবে। এটা ম্যানুয়ালি করলে ভুল হয়। সো এই ভুল হওয়ার জিনিসটা ও আর এখন রাখবে না। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি না হয় বুঝছি যে ইন্ডিভিজুয়াল ফিচার কতগুলো তার লিস্ট আপনি বের করছেন, বাট এটা থেকে তো আমরা কতটুকু লোড আছে বের করতে পারতেছি না। আমাদের তো ম্যানুয়ালি এটা বের করাই লাগতেছে। ফ্যান 24 সমান 100 ওয়াট। সো 24 × 100 তার মানে 2400 ওয়াট আসতেছে। সো এইটা অটোমেটিক করার জন্য কি প্রসেস ফলো করতে হয়? তো এইটা অটোমেটিক করার জন্য আমাদের এখানে এক্সেল ফাইলের কাছে যাইতে হবে। তো এক্সেল ফাইলে এটাকে কনভার্ট করার জন্য যেটা করবেন, এটাকে আপনি করে ধরবেন, রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন একটা জিনিস লেখা আছে এক্সপোর্ট। হ্যাঁ, সেখানে ক্লিক করেন। সো এইটা সিএসভি ফরম্যাটে এক্সেলে সেভ হবে। সিএসভি কমা সেপারেটেড ভ্যালু ফরম্যাটে সেভ হবে। সো আপনি এখানে আমরা স্যাম্পল ফাইলের মধ্যে রাখছিলাম না। সো আমি ডেস্কটপে যাই। সো আমাদের দেখি স্যাম্পল ফাইলটা যে এখানে আছে, এখানেও একই নাম রাখি। হ্যাঁ, ডেটা টেবিল নামই রাখি। ডেটা টেবিল 1 সেভ করে দিলাম। এখন আমি ডেস্কটপে ব্যাক করি। সো স্যাম্পল ফাইলটা আমার এখানে আছে। এখানে এই যে এইটা আমার সিএসভি ফরম্যাটে অলরেডি একটা তৈরি হয়ে গেছে, রাইট? সো আমি এখন এইটা ওপেন করব, ডেটা টেবিলে এটা ওপেন করব, এই ট্যাবটা ওপেন করি। সো ওপেন করার পরে আপনারা দেখেন যে অটোক্যাডে যা আমরা দেখছি, যেমন এই টাইপের 69টা আছে, আমার ফ্যান আছে 24টা, তার একটা লিস্ট এখানে চলে আসছে। আপনি করবেন কি, এই নেম এন্ড কাউন্ট এইটা বাদ দিয়ে পুরোটাকে আপনি করে ধরবেন। এই যে দেখেন পুরোটাকে আমি আপনি করে ধরলাম। তারপর কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা আপনাদেরকে একটা এক্সেল ফাইল দেবো আজকে। সেই এক্সেল ফাইলটা দেখতেছি এরকম, দেখেন লেখা আছে বিইকিউ এন্ড লোড, আজকের তারিখ দেওয়া আছে। তো এই জায়গাতে দুইটা ট্যাব হচ্ছে আপনাদের কাজে লাগবে, একটা হচ্ছে ডেটা শিট, একটা হচ্ছে বিইকিউ। তো বিইকিউ এর মধ্যে হচ্ছে যে একটা প্রজেক্টে কত টাকার আপনি কস্টিং করা লাগতেছে সেটার একটা লিস্ট আপনার অটোমেটিক জেনারেট হবে। আর একটা হচ্ছে ডেটা শিট, যে জায়গার মধ্যে আপনি দেখবেন যে আপনার ইন্ডিভিজুয়ালি কোন একটা প্রজেক্টে কত লোড আসে, লাইট লোড কত, সকেট লোড কত, এসি লোড কত, বা সবকিছু মিলে লোডটা কত। তো এটা দেখার জন্য আপনি যেটা কপি করেছিলেন, এই যে কপি, এই কপিটা করে আপনি এই জায়গা পেস্ট করবেন। দেখেন এই যে এই জায়গার মধ্যে পেস্ট করবেন। সিম্বল এন্ড কোয়ান্টিটি আছে না, এই সিম্বল এন্ড কোয়ান্টিটি নিচে এখানে পেস্ট করে দিবেন সিম্পলি। জাস্ট কন্ট্রোল পি, নাথিং এলস। এই জায়গা খেয়াল করেন যেমন কানেক্টেড লোড এখানে 0 শো করতেছে, ম্যাক্সিমাম ডিমান্ড 0, এভরিথিং 0। তো এই এন্টায়ার জায়গাতে সবকিছু 0 শো করা আছে বিকজ এটা আমাদের ফরম্যাট। আপনি যে সিম্পলি এখানে কন্ট্রোল ভি দেন। সো এই জায়গা দেখেন রেজাল্ট গুলো অলরেডি জেনারেট হয়ে গেছে। যে কি কি রেজাল্ট আসছে, যে এই জায়গা আপনার লাইট কত, তারপর ফ্যান কত, সকেট কত, এসি লোড কত, সবকিছু সে কনসিডার করে এই জায়গার মধ্যে শো করে দিল যে কানেক্টেড লোড আছে 47 কিলোওয়াট, ম্যাক্সিমাম ডিমান্ড আছে 38 কিলোওয়াট, আর ফিউচার লোড ধরার পরে 42 কিলোওয়াট। এই জায়গার মধ্যে টোটাল লাইট ফিক্সচার আছে কয়টা, 168টা। ফ্যান ফিটিংস আছে হচ্ছে 41টা। ফ্যান ফিটিংস এর মধ্যে কিন্তু ফ্যান, তারপরে হচ্ছে ফ্যান সবকিছু মিলে। স্মল পাওয়ারের মধ্যে কি আছে বলেন তো, সকেট আছে, 13 অ্যাম্পিয়ারের এসি আছে, গিজার আছে, সব দিক বিবেচনা করে আপনি এই লিস্টে এই জায়গার মধ্যে পেয়ে গেলেন। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে আপনার লাইট আছে 168টা, এই 68টা লাইটের জন্য লোড কত আপনি যে এই জায়গার মধ্যে পাবেন। দেখেন এই জায়গার মধ্যে পাবেন। সো টোটাল লোড হচ্ছে আমার 3.7 কিলোওয়াট। আর অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদের এইটা হচ্ছে কানেক্টেড লোড, এর পাশে 90% ম্যাক্সিমাম ডিমান্ড ধরার জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর আমাদের লাগে। সো ম্যাক্সিমাম ডিমান্ড আমার 3.4 কিলোওয়াট। এর মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া মনে করেন যে আপনার প্যানেল লাইট যে 1 ফিট 1 ফিট বলছিলেন তার জন্য কত ওয়াট লোড আসছে, দেখেন এই জায়গার মধ্যে আপনি তাও পাবেন যে প্যানেল লাইট এই যে যেটা হচ্ছে 69টা ছিল। তো এটার জন্য আমার 1518 কিলোওয়াট লোড আসছে, 1518 ওয়াট লোড আছে। এখন কেউ যদি মনে করে যে আমার প্রজেক্টের যে লাইটটা ব্যবহার করছি
সেই লাইটে আপনার মধ্যে 22 ওয়াট নাই। এইটা একটু বেশি আছে। লাইক মনে করেন এটা আমার হয়তো 10 ওয়াট আছে, 40 ওয়াট আছে, 100 ওয়াট আছে। সেই ক্ষেত্রে এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? তো এই ওয়াট গুলা চেঞ্জ করার জন্য আপনি এই জায়গার মধ্যে এরকম করে ম্যানুয়ালি লিখবেন না। সো ম্যানুয়ালি লিখলে হবে কি যে এই একটা প্রজেক্টে কাজ করবে, অন্য প্রজেক্ট গুলোর ক্ষেত্রে এটা কাজ করবে না। আপনি যদি এটা চেঞ্জ করতে চান আপনি ডান দিকে চলে যাবেন। এই জায়গার মধ্যে দেখেন লেখা আছে যে কানেক্টেড লোড, এগুলোর জন্য সিম্বল কত আছে দেখেন এই যে। এ টাইপের জন্য আমরা 22 ওয়াট ধরেছি। আপনি যদি মনে করেন যে এটা যদি একটু বেশি ধরবেন লাইক 24 ওয়াট, আপনি সিম্পলি এই জায়গা 24 করবেন। অন্য কোথাও কিছু করবেন না। সো এই যে 24 টা এই জায়গা আমাদের লিংক করা আছে, সো অটোমেটিক 24 চলে আসবে। তো 24 এ যদি 40 করেন এই দেখেন 40 চলে আসলো। 40। সো আপনি যা চেঞ্জ করার এই জায়গার মধ্যে চেঞ্জ করে ফেলবেন। আরেকটা বিষয় আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে বলছি যে আমাদের যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলাতে আমরা যে লাইটটা ব্যবহার করছি এই লাইট গুলাকে আমরা এ টাইপের লাইট বলে থাকি, এক ফিট লাইট। তো আপনি মনে করেন আপনার যে অফিস আছে বা আপনার যে ফার্ম আছে সেই জায়গাতে এই টাইপের লাইট গুলো মনে করেন এমনি করে প্রেজেন্ট করেন। এখন আপনাদের মনে হয়েছে ভাইয়া যে লাইটটা দিচ্ছে আমি এটাকে এ না বলে A1 বা বি টাইপের লাইট বলতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে ম্যানুয়ালি এটা করবেন না, এভাবে করে দেখেন এই যে আপনি যদি A1 ক্লিক করেন, তো এইটা দেখেন কাজ করবে না, দেখেন 00 শো করে ফেলতেছে, কারণ এইটা এভাবে কাজ করবে না। আপনি যদি এটা চেঞ্জ করতে চান আপনাকে এইখানে চেঞ্জ করতে হবে, এই জায়গা চেঞ্জ করতে হবে, এই জায়গা চেঞ্জ করতে হবে, এইখানে চেঞ্জ করতে হবে, মানে 4টা জায়গাতে আপনাকে এই কাজ করতে হবে। তো প্রথমে এটা চেঞ্জ করবেন, দেখেন A1 রাইট। তো এইটা আমার A1, তারপরে এইটা আমার A1, তারপরে এইটা আমার A1। তো এই 4টা শো করলে যদি আপনি করেন দেখেন অটোমেটিক শো করে ফেলতেছে। আমি যদি এটাকে A1 এর জায়গায় অন্য কিছু করি দেখেন 0 শো করতেছে। সো আলটিমেটলি যখন আপনি কোন একটা সিম্বল বা কোন একটা জিনিস চেঞ্জ করতে যাবেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে আমাদের এই ফর্মেটে ব্যবহার করতে হবে, মিনিমাম 4 জায়গায় চেঞ্জ করতে হবে কোনো কিছুর জন্য। সো এইটা যদি এ চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে হবে, এখানে করতে হবে, এই জায়গায় করতে হবে এবং এই জায়গায় করতে হবে, রাইট? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো আলটিমেটলি এটা আমি আরেকবার দেখা দিতেছি, বাট আপনি যেটা ফলো করতে পারেন বিলিভ মি যে আপনার প্রজেক্টের লোড ক্যালকুলেশন করার জন্য যে আপনার সময়টা লাগতো সেটা একদম নিমিষের মধ্যে হয়ে যাবে। সো আমি এইটাকে আবার সরাই দিতেছি, দেখেন পুরো আমি সরাই ফেললাম, 00 থাকলো, সবকিছু এখানে 00। সো আমরা হয়তো অলরেডি জানি যে কিভাবে আমাদের এক্সেল ফাইলে আমাদের এইটাকে কনভার্ট করে নিতে হয়। দেখেন এই যে এটা তো আমরা অলরেডি শিখে ফেলছি। সো এইটাকে আপনি করে ধরবেন এভাবে করে, রাইট বাটনে ক্লিক করবেন। সো এই যেখানে লেখা আছে এক্সপোর্ট, সো এক্সপোর্ট রিডেবল 1 এ করবেন, বা যে নামে আপনি করতে চান করতে পারেন, সেভ দিবেন। সো এটা সেভ হয়ে গেছে। সো এই জায়গা যান, যাই এটা ওপেন করেন। সো এই পুরোটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এই জায়গায় এসে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে, দেখেন এই যে। সো আমার পুরোটাই জায়গার মধ্যে চলে আসছে, রাইট? সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই জায়গা আরো কিছু চেঞ্জ হয়েছে, সেটা কেমন? আপনি বিয়োগের মধ্যে আসেন, বিয়োগের মধ্যে যত রকম জিনিসপত্র আমাদের লাগে, যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমটাকে আমরা বলি হচ্ছে কনসিল পয়েন্টারিং। বলেন তো কেন কনসিল পয়েন্টারিং বলতেছি? কারণ হচ্ছে যে আমরা যে ওয়ারিং গুলা করছি, এই যে সুইচ বোর্ড থেকে এই যে লাইটে গেছে কিসের মধ্যে দিয়ে গেছি বলেন তো? গেছি হচ্ছে আমার এখানে পাইপ আছে, এর মধ্যে যে আমার কেবল আছে, যে সবগুলো আমার একটা সিলিং আছে না, সিলিং এর মধ্যে কনসিল আকারে আছে, মানে লুকায়িত অবস্থায় আছে। তো এই জন্য পয়েন্টারিং এর জন্য আমার কত টাকা খরচ হলো তার একটা লিস্ট আমাদেরকে দিতে হয়। সো প্রথমটা আমার কনসিল পয়েন্টারিং হিসেবে আমাদের কনসিডার করি, এই একটা জিনিস। সো এরপরে কি আসে? সার্কিট ওয়ারিং। বলেন তো সার্কিট ওয়ারিং কেন লাগতেছে? কারণ আমার যে ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডে কেবল আসছে সেটা ওই পয়েন্টের মতোই, যে আমার একটা সিলিং আছে, সিলিং এর মধ্যে যে পাইপ আছে, পাইপের মধ্যে কেবল আছে। সো দেখেন এইটা আমার এই লিস্ট আছে। এরপরে বলেন তো আমরা কি ব্যবহার করেছি? পাইপ ব্যবহার করেছি। পাইপটা আরো আমার যে প্রয়োজন হবে, যে আমার কতটুকু পাইপ লাগলো, কত ইঞ্চির কতগুলো পাইপ লাগছে তার একটা লিস্ট আমাদেরকে দিতে হয়। 4 নম্বরে কি আসে? 4 নম্বরে আছে সারফেস ওয়ারিং। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া ওয়ারিং তো আপনি অলরেডি দিয়েছেন, সারফেস ওয়ারিং কেন দিতেছেন? আমরা আপনাদেরকে কি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু বিএনবিসি 16 আরএম এর বেশি কোনো কেবলকে আমরা কনসিল করতে পারি না, মানে ছাদের মধ্যে দিয়ে পাইপ ঢুকাই নিতে পারি না অ্যাকর্ডিং টু কোড। তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে এফডিবি গুলো থাকে বা আমাদের যে ডিবি গুলো থাকে সেই জায়গাতে 16 আরএম এর বেশি কেবল হতে পারে, লাইক মনে করেন 35, 50, অনেক সময় 95। তো সেই কেবল গুলাকে আমরা অনেক সময় সারফেস করি বা কেবল ট্রেড উপর দিয়ে নিই। তো সেইটা কত মিটার আছে, কোন সাইজের কেবল আছে তার একটা লিস্ট আমাদেরকে দিতে হয়। তো আমি যেটা করেছি যে যত রকম আপনার সারফেস কেবল থাকতে পারে সবগুলা লিস্ট দিয়ে দিচ্ছি। এখানে 400 আরএম পর্যন্ত আছে। যদি আপনার কোনো কিছু না থাকে আপনি সিম্পলি এটাকে এমনি করে ধরবেন, এখানে শিপ চাইপে আসবেন,
ডিলিট করে দিতে পারেন, অথবা আমার যেটা ফেভারিট অপশন সেটা হচ্ছে আমি এমনি করে ধরে এটাকে হাইড করে রাখি। দেখেন এই যে এটাকে আমি ধরলাম এভাবে, পুরোটা রাইট বাটনে ক্লিক করলাম, হাইড করে রাখলাম। সো আমার এই জায়গা হাইড থাকলো, যদি আমার অন্য কোনো প্রজেক্টে লাগে আমি এখান থেকে সিম্পলি আর হাইড করে নিলেই চলে। দেখেন আমি এই ধরলাম, এইটা এমনি ধরলাম, আনহাইড করলাম, আবার আগের মতো ব্যাক করে গেল, রাইট? সো এইটা হচ্ছে সারফেস ওয়ারিং এর কাজ। তো সারফেস ওয়ারিং এর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হয়, কারণ কি, যে এই জায়গাতে যে কেবল গুলো থাকে সেই কেবল গুলো একটু মোটা সাইজের হয়, যেটা প্রতি মিটার কিন্তু অনেক কস্টলি হয়। তো সেই জন্য এই জায়গার মাপগুলো সম্পর্কে বেশ সচেতন আমাদেরকে থাকতে হয়। যেমন ধরেন যে 400 আমি কেবলের দাম, এটা বেশ আগের 2021-এর দিকে মেবি, এখন এটা প্রায় 20,000 টাকা হলে মেবি এখন প্রায় 32 থেকে 34,000 টাকার মতো 400 এর কেবল যদি আপনি নেন। তো সেক্ষেত্রে প্রতি মিটারের জায়গায় যদি একটু এলোমেলো হয়, বেশ বড় একটা জ্ঞানটার ভিতরে চলে আসে। এইটা আমার কত আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল আমার কোন কোন জায়গায় লাগতে পারে, ধরেন আপনার একটা কমার্শিয়াল বিল্ডিং আছে বা মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, আপনার কিছু গার্ডেন লাইট প্রয়োজন আছে, বা মনে করেন বাউন্ডারি লাইটিং আপনি করবেন, অথবা মনে করেন যে আপনার ছাদের মধ্যে যে লাইট গুলো হবে সেই জায়গাতে হয়তো ল্যান্ডস্কেপিং আছে, সো ওই জায়গায় লাইটিং করতে হবে। অথবা মনে করেন যেটা মেন কেবল আপনার আছে, নট এইচসি কেবল, মেন কেবল, লাইক মনে করেন আপনার সাবস্টেশনের প্রয়োজন হয়, মেন কেবল আপনার আছে, সেই জায়গায় মাটির নিচে কেবল আসছে। তো মাটির নিচে কেবল গুলো কিন্তু সেই কেবলের জন্য আপনাকে কত অংশ মাটির নিচ দিয়ে গেছে, কত অংশ ফ্লোরের মধ্যে দিয়ে গেছে, তো কাঁচা পাকা আমরা বলি, তো সেই জিনিসগুলোর কিন্তু একটা লিস্ট দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু কেবলের দামও কিন্তু ভ্যারি করে। যেমন ধরেন আমার যে এই জায়গার মধ্যে কোনটা কাঁচা গ্রাউন্ডের মধ্যে কত ফিট যাবে, পাকা গ্রাউন্ডে কত ফিট যাবে, তো একটা লিস্ট কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো সেইটা আমরা এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছি। এরপরে কি আছে, ডিপি সুইচ। ডিপি সুইচটা অনেক সময় আমাদেরকে এসির জন্য বা গিজারের জন্য ব্যবহার করতে হয়। অনেক সময় এমন হয় যে কমার্শিয়াল বিল্ডিং এ মনে করেন যে আপনার একটা লবির মধ্যে লাগে 100টা লাইট আছে, তো প্রত্যেকটা লাইটের জন্য যদি আপনি একটা করে সুইচ ব্যবহার করেন, তো করিডোর লাইট জ্বালাতে আপনার 100টা লাইট, একটা সুইচ লাগবে, যেটা হয় না আমাদের পক্ষে করা। তো সেক্ষেত্রে আমরা ডুপি সুইচ ব্যবহার করে থাকি। এখন গ্যাং সুইচটা আমরা শিখবো, গ্যাং সুইচটাকে। তো গ্যাং সুইচের কনসেপ্ট আপনি জেনে রাখেন, তাহলে অ্যাটলিস্ট এই বিএপির মধ্যে যদি একটা জিনিসও শিখেন, তাহলে গ্যাং সুইচটা আপনারা শিখেন। দেখেন এটা আমরা কিভাবে ঠিক করি। তো আমি এটা অন্য কালার দিয়ে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটু আসি, রাইট? ধরেন আমি এই রুমের কথার দিকে ব্যাক করি, হ্যাঁ। তো এই রুমে আমরা বলছি কি SB8। তো আপনারা এতদিন শিখছেন কি SB8 বলতে একটা সুইচ বোর্ড বোঝায়। তো এই সুইচ বোর্ড থেকে আমরা আপনাদেরকে বলছি কি এই একটা লাইট, এই একটা লাইট, এই একটা লাইট, এই সবগুলা জিনিস আপনি কানেকশন দিয়েছেন। কিন্তু বাস্তবে যদি আপনার এটা রুম হয়, তাহলে দেখেন ব্যাপারটা এরকম। তো এই জায়গাতে আপনার পিকচার গুলো আছে। ধরেন আপনার এইটা একটা লাইট, এইটা একটা লাইট, এইটা আর একটা লাইট। তো এটাকে আমি টেনে নিচে দিকে নিয়ে আসি, এই। আর ফ্যান গুলো কই ছিল আমাদেরকে, এইরকম মিডিল পজিশনে ছিল। তো এটা একটা ফ্যান, এটা একটা ফ্যান, হ্যাঁ। তো ধরেন আপনার সুইচ বোর্ডটা হচ্ছে এই জায়গাতে, ডুববো। এই ওয়ালে আপনার সুইচ বোর্ডটা আছে। যাদের রেপস আছে ওরা তো আমি সবকিছু দেখতে এটাকে পারে, এভাবে সবকিছু করে দিলাম। দেখে। এখন কারোর হয়তো মনে হতে পারে যে সে এই মুহূর্তে এই ফ্যানটা সে অন করবে, তো তার টার্গেট কি বলেন তো, ওভারটা যে 3 এই দিন আগে সুইচ থেকে শো থেকে করে ও বুক সে ডেট পাইল। যখনই অন করবে শুধুমাত্র এই ফ্যানটাই অন হবে। আবার যখন মনে করেন যে তার মনে হয়েছে এই ফ্যানটা অন করতে চাচ্ছে না, শুধুমাত্র এই লাইটটা অন করবে, তো ধরেন সে এই লাইটটা অন করলো। তো এই কিন্তু কনসেপ্টটা মানে সে তার মতো করে প্রত্যেকটা লাইট এবং ফ্যানকে অন করার বা অফ করার একটা কন্ট্রোল অথরিটি চাচ্ছে। তো সেই জন্য আমি যদি সিম্পলি এটাকে সুইচ বোর্ড বলি, তো সেই ক্ষেত্রে বোঝানো যাইতেছে যে আমার এই যে পুরো এখানকার ওয়ারিংটা, সেটা আমার এই বোর্ডে এসে জড়ো হইতাছে। কিন্তু এই যে লাইট বা এই যে ফ্যান, এগুলো কন্ট্রোল করার জন্য যে মেকানিজম, সেটা কিন্তু এই সুইচ বোর্ডের মধ্যে আমাকে এখন ইনসার্ট করতে হবে। তার মানে এই ওয়ারিং সবগুলো আমার বোর্ডে এসে জড়ো হয়েছে, ইটস ওকে, বাট এই লাইট গুলো কন্ট্রোল করার জন্য মেকানিজম যেটা, সেটা আমাকে এখন ইনসার্ট করতে হবে। তো এইটা করার জন্য দেখেন তো আমার কি কি প্রয়োজন হবে। দেখেন আমার একটা লাইট কন্ট্রোল করার জন্য একটা সুইচ লাগবে, এটার জন্য একটা সুইচ, এটার জন্য একটা সুইচ। তো এই সুইচ গুলা আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকটা লাইটের জন্য একটা করে সুইচ ইউজ করব, সেই ক্ষেত্রে আপনি বাজারে যাই বলবেন আমাকে এটা এক গ্যাং এর সুইচ দেন। দেখেন এইটা আমার একটা গ্যাং, এই গ্যাং এর মধ্যে আমি একটা সুইচ নিলাম, এইটা আমার একটা সুইচ। আমি মনে করেন এই সুইচটা এই জায়গার মধ্যে প্লেস করলাম, এই যে এই জায়গার মধ্যে প্লেস করলাম। এই প্লেসটা কিন্তু আমার এই সুইচ বোর্ডের মধ্যে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আমার সুইচ বোর্ডটা আমি একটু আগে ব্যবহার করছিলাম, এই যে সুইচ বোর্ডটা, এটা কিন্তু সেই সুইচ বোর্ড। আমি এটাকে অন্য কালার করি, এই যে
সো আপনি করলেন কি, এইখান থেকে এই লাইটে কানেকশনটা করে দিলেন, এই যে দেখেন করে দিলাম। আবার আপনি করলেন কি, আমার তো একটা গ্যাং নিলে হইতাছে না, আমার তো এখানে 6টা লাইট লাগবে। ধরেন আমি 6টা এক গ্যাংয়ের সুইচ বসাইতেছি, নিজে দেখেন এই একটা বসালেন, এই আর একটা বসালেন। তখন আপনি করলেন কি, এইখান থেকে এটাকে কানেকশন করে দিলেন, এই যে দেখেন। তারপরে এটা এখান থেকে এমনি করে কানেকশন করে দিলেন, এই যে দেখেন। তার মানে আমি এই জায়গাতে 3টা এক গ্যাংয়ের সুইচ নিয়ে আইছি। এই 3টা এক গ্যাং থেকে আমি একটা, 2টা, 3টাকে কানেকশন করলাম। এখন আপনি চিন্তা করে দেখলেন যে আসলে ভাইয়া ঠিক আছে, কিন্তু আমার তো সুইচ বোর্ড বসানোর জন্য যতটুকু জায়গা আপনি দিয়েছিলেন তার মধ্যে 3টা আইটা গেছে। তাহলে আমার বাকিগুলোকে আমি কি করতে পারি? আমি বললাম কি, আপনি এটা 2 লাইনে বসান। তো আপনি করলেন কি, এটাকে কপি করলেন, কপি করে এই রুমের মধ্যে 4 ফিট লেভেলে বসাইছিলেন না, এটাকে মনে করেন আরো 6 ইঞ্চি উপরের দিকে বসাই ফেলে, তো দুটা দুটা লেভেল হয়ে গেল। এখন আপনি চিন্তা করলেন কি, যে আমি এই গ্যাং থেকে এটাকে কানেকশন করে দিই, এখান থেকে আমি এটাকে কানেকশন করি, তারপরে আমি এখান থেকে এটা কানেকশন করি। সো ধরেন আপনার 6টা লাইট আপনার অন হয়ে গেল, ধরেন আপনার ফ্যান নাই, ফ্যান বাদ। তো এটা দেখেন, আপনি যখনই এই সুইচ বোর্ডটা অন করলেন এটা জ্বললো, যখন আপনি অফ করে দিলেন এটা বাদ। তো তার মানে কি, আপনি এখানে কন্ট্রোল অথরিটি আপনার সামনে আসলো। তো আপনি এটা করার পর চিন্তা করলেন যে আসলে ব্যাপারটা ঠিক আছে, বাট আমার কাছে যদি আরেকটু বেটার অল্টারনেটিভ থাকতো তাহলে আমরা কি করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে আমি এক গ্যাং করে ব্যবহার করবো না, আমি যে এমন একটা অপশন থাকতো যে আমি একটা গ্যাং কিনে নিয়ে আসলাম, এই এই আমার গ্যাংটা আমি এখানে ইনসার্ট করলাম, এর মধ্যে আমার 3টে আলাদা আলাদা সুইচ আছে, দেখেন এই একটা সুইচ, এই আমার আরেকটা সুইচ, আর পাশে আরেকটা সুইচ। তো এই সুইচ থেকে আমি এটা অন করে দিলাম, এই সুইচ থেকে আমি এটা অন করলাম, এই সুইচ থেকে আমি এটা অন করলাম। এরপরে করলাম কি, এই গ্যাংটাকে আমি আরেকটা কপি করে জাস্ট উপরে উপরে না বসে পাশাপাশি বসাই দিলাম, এই দেখেন। তার মানে আমি একটা লেয়ারে শেষ করে ফেলতে পারতেছি। সো তখন আমি এইখান থেকে একে একে কানেকশন করলাম, এই করলাম, তারপরে এই জায়গার মধ্যে গেলাম। সো এরকম করে আপনার রুমে কতগুলো লাইট আছে বা ফ্যান আছে তারপরে ভিত্তি করে এই যে গ্যাং, এই গ্যাং গুলাকে আমাদেরকে বের করতে হয়। তো মোটামুটি আমাদের 1 গ্যাং, 2 গ্যাং, 3 গ্যাং, 4 গ্যাং, এই 4 গ্যাং এর সুইচ থাকে। আমি একটা ছবি দেখাই, তাহলে তো আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। দেখেন এই যে এইগুলো দেখতে পারতেছে না? তো এইগুলা সবই আমাদের গ্যাং। এই দেখেন আমি যেখানে ক্লিক করি, তো এই যে আমার চারপাশে যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমার গ্যাং। এখানে আমার কয়টা সুইচ দেখেন তো, এইটা আমার একটা সুইচ, এইটা আমার একটা সুইচ। তার মানে আমি বলতে পারবো যে এইটা আমার 2 গ্যাং সুইচ। সো এইখান থেকে আমি একটা লাইট অন করতে পারবো, আমি পাশেটা থেকে আরেকটা লাইট অন করতে পারবো। আবার যদি আমি এদিকে তাকাই, তো এই জায়গা দেখেন আমার 4 গ্যাং এর সুইচ, এই একটা, দুইটা, তিনটা, 4টা, তো 4টা আমার 4 গ্যাং এর সুইচ। আমি যদি আবার এদিকে তাকাই, সো এগুলা কিন্তু আমার 2 গ্যাং এর সুইচ। তো এরকম করে আপনাকে ডিসিশন নিতে হয় যে আমার যে এন্টায়ার লাইট ফ্যান গুলো আছে, এই জায়গার মধ্যে যে আমার গ্যাং সুইচ গুলা বসবে, ঠিক কত গ্যাং এর কয়টা বসবে। এখন ধরেন আপনি যদি কোনো ছোট বিল্ডিং করেন, তখন আপনার সামনে অফুরন্ত সময় থাকে যে আমি একটু অ্যানালাইসিস করি যে আমার এই জায়গার মধ্যে যদি 4 গ্যাং ব্যবহার করি, তো 4 গ্যাং এর জন্য ধরেন আমার এরকম একটা জায়গা লাগছে, এই গ্যাং এর উপরে আমি 3 গ্যাং ব্যবহার করে দিলাম এমনি করে, এর উপর আমি 2 গ্যাং ব্যবহার করে দিলাম, মানে দেখতে পিরামিডের মতো বানাইলেন। অথবা কেউ হয়তো মনে করতে পারে 4 গ্যাং ব্যবহার করলাম, পাশে আমি 2 গ্যাং ব্যবহার করে দিলাম, ব্যবহার করেন। তার মানে হচ্ছে এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে যে কিভাবে এই সুইচিং অ্যারেঞ্জমেন্টটা করবেন। তো কমার্শিয়াল বিল্ডিং এ আসলে সবচাইতে বড় বড় গ্যাং এর জিনিসগুলো ব্যবহার করি, লাইক 3 গ্যাং, 2 গ্যাং, 1 গ্যাং খুবই কম ব্যবহৃত হয়। বা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দোজ আর ভেরি সফিস্টিকেটেড আইটেম, যে আপনার কোন একটা রুমের মধ্যে সুইচিং এর লেআউটটা অনেক গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, যে আপনি কিভাবে এগুলাকে ম্যাচ করে যেতেছেন। লাইক মনে করেন 4টা আপনার ফিক্সচার আছে, আপনি কি 4 গ্যাং এর একটা দিবেন, নাকি 1 গ্যাং এর 4টা দিবেন, নাকি 2 গ্যাং এর আপনি 2টা দিবেন, নাকি 3 গ্যাং এর একটা, 1 গ্যাং এর একটা দিবেন। তো এইটা আপনার রুমের এরিয়া, তারপরে কি টাইপের রুম, সেগুলোর উপর ভিত্তি করে ঠিক করে দিতে হয়। ওকে, তো আমি একটা থাম্ব রুল বলে দিতেছি, এটা মানে ইটস নট এ 100% টাইম। ফ্যান রেগুলেটরের অ্যারেঞ্জমেন্টও সেম। একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে ধরেন আমার এখানে ফ্যান রেগুলেটর আছে। তো আপনি যদি মনে করেন যে আমার এইটা হচ্ছে একটা গ্যাং, সো এই গ্যাং এর মধ্যে রেগুলেটরও থাকতে পারে এবং একটা গ্যাং সুইচও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে একটা থাকতে পারে। অথবা এখন যে লেটেস্ট টেকনোলজি গুলো আছে, সেই ক্ষেত্রে আপনার ফ্যানের সুইচিংটা আলাদা হয়, পাশাপাশি আপনি গ্যাংও নিতে পারেন এইভাবে করে, এই একটা রেগুলেটরের জন্য নিতে পারেন এইভাবে করে। ওকে, তো আলটিমেটলি আমরা যেটা ফলো করে থাকি যে এন্টার যত ফিচার থাকে, দেখা যায় তার মোটামুটি 10% মতো 1 গ্যাং এর হয়। যেমন আপনি যদি এই রুমটা খেয়াল করেন, দেখেন তো এইখানে 1 গ্যাং এর কই কই লাগতে পারে, শুধুমাত্র এই
এই যে এই ল্যান্ডিং এ লাগতে পারে। আর কিন্তু কোথাও মেবি ওর ওয়ান গ্যাং এর প্রয়োজন নাই, যেমন এখানে টু গ্যাং হলে চলতেছে। এই রুমে আমার লাগতেছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো চার গ্যাং এর নর্মালি মানুষ ব্যবহার করে না, কারণ অনেক বড় জায়গা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি তিন গ্যাং এর একটা, এক গ্যাং এর একটা, তো দুই গ্যাং এর দুইটা ব্যবহার করে ফেলতে পারি, রাইট? তো সেই হিসাবে আমরা একটা ফরম্যাট ফলো করে থাকি, ফরম্যাট আমি বলে দিচ্ছি। যে মোটামুটি দেখা যায় যে আমার এন্টায়ার প্রজেক্টে যতগুলা ফিচার হয় তার 10% মোটামুটি হয়তো ওয়ান গ্যাং হতে পারে, 10% থেকে 15% ওয়ান গ্যাং হয়। টু গ্যাং হয় হচ্ছে মোটামুটি হাউ টু সে, যে ধরেন যদি আপনি কমার্শিয়াল বিল্ডিং করেন, তো কমার্শিয়াল বিল্ডিং এ দেখা যায় অ্যাটলিস্ট 15% যদি এটা করেন, এখানে হয়তো 25% মতো হয়তো হইতে পারে, 25% বা 30%, অনেক সময় 35% হতে পারে। তার মানে এইটা যে যদি আমি বলে দিই যে 25% ফিক্স, এটা সত্যি না, মানে এটা নর্মালি এরকম রেঞ্জের মধ্যে হয়, যেটা 10 থেকে 15%, এটা 25 থেকে 35% বা 30% এর মতো। আর যদি ফোর গ্যাং ইউজ করেন সেই ক্ষেত্রে 3 এবং 4 কে ভাগ ভাগ করে দিতে হয়। বাট আমাদের যে প্রজেক্ট গুলো হয় বা সরকারি প্রজেক্ট গুলোতে ফোর গ্যাংটা মানুষজন অ্যাভয়েড করতে চাই। তো সেই হিসাবে এই জায়গাতে যদি আপনার 40% বা 45% বা 50% নেন, বাকিটা থ্রি গ্যাং এর মধ্যে রাখবেন। তো যদি বলেন যে ভাই আপনি একদম স্পেসিফিক হাম্বল বলে দেন, তাহলে আপনি এটা ফলো করেন যে এটা মনে করেন হয়তো আপনার 20%, এইটা হচ্ছে 40%, আর এইটা হয়তো আপনার 40%। তো যদি আপনি দেখেন যে না কিছু কিছু প্রজেক্টে হচ্ছে আমার টু গ্যাং অনেক বেশি লাগতেছে, সেই ক্ষেত্রে হয়তো বা এটা 45% করে ফেলতে পারেন। বাট ওভারঅল মোটামুটি এটা ফলো করলেই চলে, যে 20%, 40%, 40%। তার মানে এই দুইটা মিলে হচ্ছে 60 এবং এইটা মিলে হচ্ছে আরো 40, তার মানে 100। এখন এইটার আপনি যদি রিয়েল লাইফে ব্যবহার করতে চান, তো সেই ক্ষেত্রে কি কি মানে অ্যাড করে নিতে হয় এক্সট্রা করে। যেমন ধরেন আপনি দেখলেন যে আপনার টোটাল পয়েন্ট আসছে হচ্ছে 150টা পয়েন্ট আসছে। 150টা পয়েন্ট বলতে বলতে কি বুঝাইতেছি, এটা বুঝাইতেছে আমার লাইট, আমার ফ্যান, তারপর হচ্ছে আমার এক্সস্ট ফ্যান, এই জিনিসগুলো, রাইট? তো আলটিমেটলি আপনি যদি একদম খাপে খাপে চিন্তা করেন যে আমার 150টা আমি এই জিনিসগুলোতে মিলাই দেবো, সেটা কিন্তু একটা রং ডিসিশন হবে। কিভাবে? লাইক মনে করেন আমার 150টা পয়েন্ট, আমি এখানে বলছি কি 20%, এইটা 40%, এইটা আমার 40%, রাইট? তো আপনি এটা 20% কত 150-এর, আমি একটু দেখি। লাইট, আমার ফ্যান, তারপর হচ্ছে আমার এক্সস্ট ফ্যান, এই জিনিসগুলো, রাইট? তো আলটিমেটলি আপনি যদি একদম খাপে খাপে চিন্তা করেন যে আমার 150টা আমি এই জিনিসগুলোতে মিলাই দেবো, তো সেটা কিন্তু তো আপনি এটা এই জায়গায় আমার কত লাগতেছে, এই 150 × 40, সো আমার লাগতেছে হচ্ছে 60টা। তো মনে রাখবেন 60টা মানে হচ্ছে এটা টু গ্যাং হলে অর্ধেক হবে, দেখেন এই যে 30ই লিখবেন। বাট 30 × 2, বলেন তো 2 কেন? কারণ আমার বেসিক্যালি 2 গ্যাং এর, তার মানে আমার যদি 30টা 2 গ্যাং এর সুইচ কিনি, তাহলে আমি 60টা ফিচারকে এখানে অ্যাড করতে পারবো, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের কত আসছে 150 × 40%, দেখেন এই 150 হচ্ছে 40, তো কত আসলো মোটামুটি আমাদের 60। তো এই জায়গা কিন্তু আমার 20 হবে, হ্যাঁ? সো দেখেন এই আমার 20, সো 20টা মানে কত, 20 × 3, ক্লিয়ার? তো এইভাবে করে আপনাকে কাজ করে নিতে হবে। দেখেন এই যে আমার এখানে 30 থাকলো, তার মানে ওয়ান গ্যাং এর জন্য 30টা মানে 30টাই, টু গ্যাং এর জন্য 30টা মানে হচ্ছে আমার 60টা, আর এই জায়গা হচ্ছে আমার 20টা মানে হচ্ছে 60টা। তো এই জায়গা 100% আমার হয়ে গেল, আর এই জায়গা 150টা হয়ে গেল, আর এই 150টা হয়ে গেল। তো যেটা নর্মালি করা হয় যে বিশেষ করে কমার্শিয়াল বিল্ডিং এ অ্যাটলিস্ট আপনার 10 থেকে 50% পয়েন্ট বেশি ধরে রাখতে হয়, কারণ দেখা যায় যে প্রতিনিয়ত পয়েন্টের সংখ্যা আপনার বাড়ে। লাইক মনে করেন আপনাদের মনে হতে পারে যে ভাই কমার্শিয়াল বিল্ডিং এ 10% আসলে কি কম হয়ে গেল কিনা। আসলে কমার্শিয়াল বিল্ডিং এর 10% মানে কিন্তু অনেকগুলা পয়েন্ট। লাইক মনে করেন একটা বড় কমার্শিয়াল বিল্ডিং এ লাইট পয়েন্ট থাকে প্রায় 3000 থেকে 4000 পিস, ফ্যান পয়েন্ট এরকম থাকে লাইক মনে করেন 2000 পিস বা 1700 পিস। লাইক মনে করেন আপনি যদি মনে করেন সবকিছু বিবেচনা করে 4000 পয়েন্ট রাখেন, এই আপনার 4000 পয়েন্ট ইন্টু 15%, প্রায় 600টা পয়েন্ট কিন্তু আপনার এক্সট্রা অ্যাড হয়।
তো সেই জিনিসগুলো আপনি আপনার প্রজেক্ট ওয়াইজ এই জায়গাগুলোর মধ্যে ভাগ করে দিতে হয়। তো ওভারঅল মোটামুটি এইটাই ফলো হয় যে 20%, তারপর হচ্ছে 40%, 40% এর মধ্যে কম বেশি এটা থাকতে পারে আপনার। ওকে। আর এখন যেটা আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে টু পিন সকেট। তো টু পিন সকেট আমরা কি বুঝাইতেছি বলেন তো? যে সমস্ত রুম গুলাতে আপনি সুইচ বোর্ডের উপরে একটা টু পিন সকেট দিয়ে দিয়েছেন, সেই সকেটটা আপনি এই জায়গার মধ্যে উল্লেখ করে দিবেন। সো এটাও ওই একই কস্টিং এর মধ্যে আপনার চলে যায়। যেমন ধরেন আমাদের 19টা ছিল, সো 19টা আমার যে কস্টিং আছে সেই কস্টিংটা আমি এই জায়গার মধ্যে রেখে দিয়েছি। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্যাং সিস্টেম। ওকে। এরপরে থাকে হচ্ছে পাওয়ার লেআউট। সো পাওয়ার সকেটের মধ্যে যত টাইপের পাওয়ার সকেট আপনার থাকবে সবগুলোর লিস্ট আপনার এই জায়গার মধ্যে আছে। সো আপনি এখান থেকে দেখে নেবেন যে কোনটা কোন কাজে আপনার লাগবে। আমি দেখাই দেবো যে এটা কিভাবে ওয়ার্ক করে। তো তেমন করে পাওয়ার সকেটের পরে আপনার ফ্যান আছে, তারপরে আপনার ফ্যান রেগুলেটর আছে, এক্সস্ট ফ্যান আছে, যত টাইপের লাইট আপনার লাগতে পারে প্রত্যেকটা লাইটের লিস্ট করা আছে এবং পাশে নাম্বারিংও করে দেওয়া আছে, রাইট? তো এইটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইটা হওয়ার সাথে সাথে আপনার লিস্টটা এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট লাইটের দিকে একটু যাই দেখাই, তাহলে তো আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আমি লাইটের এখানে মুভ করি, অথবা আমি এই জায়গার মধ্যে দেখাই দিই, তাহলে এটা অনেকেই বুঝবেন। সো এইটা হচ্ছে পাওয়ার সকেট, রাইট? তো এখানে দেখেন আমরা তো এই সকেটের সাথে পরিচিত, 3 পিন 13 অ্যাম্পিয়ার কম্বাইন্ড সুইচ সকেট আউটলেট। তো এই জায়গার মধ্যে এটা হচ্ছে কিউ উঠছে দেখেন 57টা। এখন প্রশ্ন আসবে 57 আমরা কই পাইছি? সো যদি আমরা এই অটোক্যাডে যাই, সো কিউ যদি খুঁজে বের করি এখান থেকে, দেখেন কিউ আছে 57টা। সেইটা আমাদের এই যে ফাইলটা আছে, এই যে ফাইল, এই ফাইলে আমরা কিউ এখানে পাইছি, এই যে কিউ পাইছি 57টা। তো এই 57টা আপনি এখানে পুট করার সাথে সাথে এটাই বিয়োগ এর মধ্যে অটোমেটিক চলে আসছে। তো যাতে করে আপনার আর আগে থেকে এটা নরিড হওয়ার দরকার নাই যে আমার কতগুলা সকেট আছে এবং তার জন্য আমার কস্টিংটা কত আসতে পারে। এখন আমরা দেখেন এখানে কস্টিং এর সংখ্যা বলে দিছি 1008 টাকা। এখন আপনার জিজ্ঞাসা করতে পারেন, ভাই এটা আপনি কই পাইছেন, বা এইটার লজিক কি, বা এটা মানে ভ্যালিডেশনটা কি, বা কিভাবে আমরা জুলুম করে বুঝাবো যে এই টাকাটা ঠিক আছে। আবার দেখেন আমরা এখানে এটাও লিখছি সাবেট 4, তারপর হাইফেন দিয়ে 410 1, তারপরে আবার ব্র্যাকেটের মধ্যে রোমান সংখ্যা 1। এগুলো আসলে কি মিন করে? আবার দেখেন এই জায়গার মধ্যে লিখছে 181। সো এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, তো এই জিনিসগুলা নিয়ে হচ্ছে বেসিক্যালি বিইউ আইটেমটা। তো আমি এটা যদি উপরের দিকে একটু যাই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখেন প্রথমটা হচ্ছে আইটেম নাম্বার। সো আইটেম নাম্বার জিনিসটা কি? সো একটা প্রজেক্টে মনে করেন মানে হাউ টু সে যে অনেকগুলো ডিসিপ্লিন থাকে। তো প্রত্যেকটা ডিসিপ্লিনের জন্য একটা করে নাম্বার ডেজিগনেট করে দেওয়া হয়। তো নাম্বার ডেজিগনেট বলতে কি বোঝায়? যেমন ধরেন একটা 10তলা বিল্ডিং এ আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট ডিজাইন করে, ড্রয়িং করে, তারপরে স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট থাকে, ইলেকট্রিক্যাল থাকে, মেকানিক্যাল থাকে, তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট থাকে। তো অনেক সময় হয় কি, যখন আপনার আহ কোনো কিছুর জন্য স্পেক রেডি করতে হয়, স্পেসিফিকেশন রেডি করতে হয়, একটা নাম্বারিং করে দেওয়া হয়। লাইক মনে করেন কোন দরজা বানাবে, তো দরজার জন্য আপনি 1 2 3 4 করতেছেন, আবার ইলেকট্রিক্যাল লাইট ফ্যানের জন্য 1 2 3 4 করতেছেন। তো সেই ক্ষেত্রে যখন আপনি একবারে কস্ট এস্টিমেট আসবে, তখন দেখা যাবে 1 2 3 4 অনেকগুলো আইটেমের রিলেভেন্ট হয়ে গেছে। তো সেই জন্য আমাদের অফিসে বা যে কোনো অফিসেই আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের জন্য ধরেন এই নাম্বারটা ডিজিগনেট করে দেওয়া হয় 1। তার মানে ঠিক একটা সবার আগে থাকবে, দরজার জন্য মনে করেন 1.1 লিখলো, যদি উইন্ডো হয় 1.2 লিখলো, মনে করেন যদি কোনো স্টেয়ার রেলিং হয় সেক্ষেত্রে 1.3 লিখলো। মানে এভাবে করে সে একটা নাম্বার ডেজিগনেট করা থাকলো। এরপরে হচ্ছে যে স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট, তার জন্য মনে করেন 2 ডেজিগনেট করা থাকে, মেকানিক্যালের জন্য মনে করেন 3, আমাদের ইলেকট্রিক্যালের জন্য মনে করেন 4 নাম্বার ডেজিগনেট করা থাকে। তো এগুলোকে নরমালি বলা হয় বিল নাম্বার। এই যে দেখেন বিল নাম্বার 4 ইন্টারনাল ইলেকট্রিফিকেশন। তো এরকম করে আমরা এক একটা স্পেসিফিকেশন রেডি করি। তো এই স্পেসিফিকেশন রেডি করার সাথে সাথে আপনাকে বিইউ এর সাথে রিলেভেন্ট করে রাখতে হয়। তো যদি মনে করেন কোন প্রজেক্টে এরকম করে কোন স্পেসিফিকেশন বা অন্য কোনো ডিসিপ্লিনের সাথে আপনার কোনো লিঙ্কিং না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে 1 2 3 4 করে ফেলতে পারেন। লাইক মনে করেন আমাদের প্রজেক্টে অন্য কোনো ডিসিপ্লিনের সাথে আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা করে কনসালটেন্সি নিয়োগ ছিলাম। সেই ক্ষেত্রে আমি দেখেন আমার নাম্বারিংটা শুরু করছি 1.1 থেকে। সো এর আগে ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর জন্য লিখে রাখছি কি 1।
তার আগে ই লিখে রাখছে। الجبال তো আমার ইলেকট্রিক্যাল أرساها ওয়ার্কের আন্ডারে কি কি আছে বলেন তো? কনসিল আছে, কনসিল متاعا পয়েন্ট لكم আছে, কনসিল আমার ولأنعامكم সার্কিট আছে, فإذا পিভিসি পাইপ جاءت আছে, আমার লাইট আছে, ফ্যান আছে। الطامة সবগুলো মনে করেন আমি الكبرى যদি এভাবে করে লিখতাম, يتذكر এই 1 2 الإنسان 3 4 ما করে লিখতাম, আমার سعى অনেক বড় নাম্বারিং হইতো। সেই জন্য কি করছি দেখেন, وبرزت আমরা الجحيم لمن এই يرى মেজর যেটা সেটাকে লিখছি ইউ1, মানে فأما ইলেকট্রিক্যালে যত কিছু من আছে طغى সব আমার ইউ1 এ আন্ডারে وآثر থাকবে। الحياة আমার যে কনসিল ওয়ারিংটা সেটা হচ্ছে 1.1। فإن তো এরপরে الجحيم যে هي কনসিল المأوى পয়েন্ট ওয়ারিং 1.1 এর শেষে وأما আমার من কনসিল সার্কিট خاف ওয়ারিং مقام 1.2। ربه তো পয়েন্ট ওয়ারিং এর আন্ডারে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে দেখেন আমি সাব হিসেবে 1 করা, فإن সো 1 করা, 1 الجنة করা। তার মানে হচ্ছে এই যে المأوى ক্রোনোলজিটা বা এই যে ধারাবাহিকতাটা, এইটা আপনি নিজের يسألونك মধ্যে করে ঠিক عن করতে পারেন, বাট এটা হচ্ছে الساعة সবচেয়ে সহজ, যেটা আপনার মনে থাকবে এবং أيان একটা সিকোয়েন্সটা থাকবে। এবং فيما মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটা বড় কোম্পানিতে এইভাবেই ذكراها কাজ হয়, যে আপনার মনে করেন إلى কনসিল ওয়ারিং এর জন্য ربك 1.1 রাখলেন, منتهاها পয়েন্ট ওয়ারিংটা শেষ হওয়ার পরে আপনি সার্কিট ওয়ারিং এর জন্য كأنما 1.2 রাখলেন। এখন যদি আপনি এটা না করতেন, লাইক মনে করেন এটা আপনি করলেন কি, يخفى এটা 1, كأنهم এটা 2, يوم يرونها এইটা আপনার لم 3, তারপরে হচ্ছে এইটা يلبثوا আপনার 4, إلا এইটা আপনার 5 থেকে শুরু عشية করলেন। তার মানে হচ্ছে أو কোনটা যে আপনার সাব হেড এবং কোনটা যে আপনার মেন হেড বুঝতে পারতেছেন না। লাইক মনে করেন 1 এ আপনার এটা মেন হেড, এর আন্ডারে আছে হচ্ছে والسماء এতটুকু অংশ, ذات النذر এর আন্ডারে আপনার এই অংশটুকু আছে। আবার এটা হচ্ছে মেন হেড, এর والليل আন্ডারে হচ্ছে এই অংশটুকু। البحر তো যখন আমরা বিয়োগগুলো করি বা কোনো একটা সিকোয়েন্স রেডি করি, সেক্ষেত্রে এই জিনিসগুলোর দিকে আমাদের নজর রাখতে হয়। সো অনেকটা ফোল্ডারের মতো, মেন وشاهد ফোল্ডারের আন্ডারে সাব ফোল্ডার থাকে না, ومشهود সো এই জিনিস এরকম। তো এই জন্য أصحاب এটা হচ্ছে 1.1 থাকে। সো 1.1 এর আন্ডারে থাকলে 1 1 1, ذات এটা হচ্ছে 1 1 2, এটা হচ্ছে 1 1 3, اذهب রাইট? সো এটা হচ্ছে আমরা عليها আইটেম নাম্বার বলে থাকি। এরপরে ডেসক্রিপশন থাকে, اذهب ডেসক্রিপশনের মধ্যে থাকে হচ্ছে على যে فعل আইটেমের ولم বিকিউ আমরা করতে যাচ্ছি বা কস্ট يؤمن এস্টিমেট করতে যাচ্ছি, তার একটা ডিটেলস থাকে। তো ডিটেলস এর মধ্যে কি কি থাকতে হয়, যেমন মনে করেন وما তার একটা বেসিক একটা আইডিয়া, نقمهم এটা إلا কি কাজে أن লাগতে পারে, এটা দেখতে কেমন, يؤمنوا কোন মডেলের আমরা আছি, بالله বা العزيز এটার জন্য বাংলাদেশ الرحيم সরকার কর্তৃক যদি কোনো সার্টিফিকেটের কথা উল্লেখ করা থাকে, الذي له ملك তো এই সার্টিফিকেট গুলো আপনার السماوات والأرض এখানে উল্লেখ করে দিতে হবে, যাতে করে যে ভেন্ডর গুলো والله যখন এটা على লাগবে বা كل লাগাবে, সেই জন্য ওই شيء জিনিসগুলা বাজার থেকে যাচাই করে লাগাই দেয়। যেমন ধরেন এই যে ক্যাবল الذين গুলার জন্য فتنوا বলছে যে যদি المؤمنين আপনি ক্যাবল গুলো নিতে চান, والمؤمنات সেক্ষেত্রে এটা হচ্ছে সরকার কর্তৃক ثم অনুমোদিত সার্টিফিকেট। তো لم যে কোম্পানির কাছে নেবেন তাদের এই সার্টিফিকেট গুলো থাকতে হবে। جهنم এরপরে বলছে ইউনিট। فلهم সো ইউনিট জিনিসটা عذاب কেমন? যেমন ধরেন আমি جهنم বললাম যে আমার ولهم 10টা লাইট লাগবে, عذاب এখন এই লাইট জিনিসটা কি বলেন তো? একটা পয়েন্ট। সো إن এই ক্ষেত্রে الذين আমার آمنوا ইউনিট হচ্ছে وعملوا পয়েন্ট। আমার যদি الصالحات বলি যে আমার لهم 10টা جنات লাইটের জায়গায় 10টা تجري তার লাগবে, من تحتها তাহলে الأنهار দেখেন কেউ বুঝবে না। তো তারের জন্য আমার কি লিখতে হবে? মিটার বা মনে করেন ফিট বা ইঞ্চি লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তারের জন্য আমার ذلك ইউনিটটা হচ্ছে ذلك মিটার, الفوز ফিট আর ইঞ্চি, الكبير রাইট? আবার إن মনে করেন জেনারেটর। بطش তো ربك জেনারেটরের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো যে আমার لشديد পয়েন্ট কিংবা إنه মিটার هو লিখতে হবে يبدئ জেনারেটর সেট। তো এরকম করে وغفور আমার الودود ইউনিট ذو গুলা العرش ডিফাইন করে যে আমার যে المجيد আইটেমটা আছে সেটাকে فعال আপনি কোন لما এককে মাপবেন। يريد তো এটা هل হচ্ছে ইউনিট। أتاك حديث এরপর الجنود থাকে কোয়ান্টিটি। فرعون সো কোয়ান্টিটি মনে করেন مثلا 10টা লাইট লাগবে না, সো بل এই 10 الذين হচ্ছে আমার কোয়ান্টিটি। كفروا في এরপরে থাকে হচ্ছে ইউনিট রেট। تكذيب সো আমরা যেহেতু মনে করেন বাংলাদেশ والله পোর্শনে من করতেছি, তাই পাশে বিবৃতি লিখবেন। আর যদি মনে করেন আপনার ورائهم প্রজেক্টে কোনো ফরেন পার্ট যোগ করা থাকে, লাইক মনে করেন এখনকার প্রজেক্টে জাপানিজ ইয়েন মোটামুটি সবাই রাখে, যদি সরকারি القرآن প্রজেক্ট গুলা হয় বা মনে করেন ইউএস ডলার থাকে, مجيد তো في সেক্ষেত্রে পাশাপাশি لوح রেখে দিবেন। محفوظ তো এটা হচ্ছে প্রত্যেকটার দাম কত, লাইক মনে করেন 10টা লাইটের প্রত্যেকটা লাইটের দাম যদি 10 টাকা করে হয়, তাহলে 10টা লাইটের দাম হবে 100 টাকা, রাইট? সো এই কোয়ান্টিটি হচ্ছে 10, প্রত্যেকটা লাইটের দাম হচ্ছে 10 টাকা, আর এটা হচ্ছে টোটাল কোয়ান্টিটি। سبح اسم ربك الأعلى الذي خلق সো এটা হচ্ছে فسوى আমার কোয়ান্টিটি, এটা ইউনিট রেট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। سبح এরপরে থাকে اسم হচ্ছে রেফারেন্স। ربك রেফারেন্স মানে হচ্ছে الأعلى এই যে الذي ইউনিট خلق রেটটা আমরা পাইছি, এটা আমরা فسوى কোন জায়গা থেকে পাইছি, এইটা রেফারেন্সে والذي উল্লেখ করতে قدر হয়। আর এটা فهدى নোটস, এটা জমা দিতে হয় না, বাট এটা আপনি রেখে দিবেন। والذي أخرج সরি, المرعى এটা আমরা কেন রেখে দিই বলেন তো? লাইক فجعله মনে করেন যে আপনার এই غثاء প্রজেক্টে আপনি অটোমেটিক দেখছেন যে আমার লাইট ফ্যান, তারপরে سنقرئك এক্সস্ট ফ্যান فلا এবং ওয়াল ব্রাকেট ফ্যান تنسى সবকিছু মিলে إلا 182টা পয়েন্ট আসছে। ما সো এটা আমরা অটোমেটিক আমাদের شاء অটোক্যাড থেকে পাইছি। الله বাট আপনি বুঝতেছেন যে হয়তো এই জায়গাতে অনেক চুরি হইতে পারে, إنه বা يعلم ভবিষ্যতে এই জায়গাতে কিছু পয়েন্ট অ্যাড হবে,
বা মনে করেন যে ونيسرك কোন একটা لليسرى কারণবশত হয়তো আপনার فذكر যে إن সরকারি যে পক্ষ نفعت আছে সে আপনাকে বলছে الذكرى 10টা পয়েন্ট আপনি বেশি রাইখা দিয়েন। তো সেই سيذكر ক্ষেত্রে من আপনার يخشى দেখেন ব্যাকআপ হচ্ছে 182 এর জন্য আপনি অটোক্যাড ওপেন করে দেখাতে ويتجنبها পারবেন। বাকি যে الأشقى 10টা পয়েন্ট বেশি রাখছেন বা 20টা বেশি রাখছেন, الذي يصلى তো সেই ক্ষেত্রে কেন النار বেশি রাখছেন আপনি এখানে الكبرى লিখে রাখতে পারেন যে আমার হয়তো এই ثم এর لا লজিকের জন্য আমি يموت এটা বেশি রেখে فيها দিয়েছি। ولا তো বাস্তবিক يحيا জীবনে যেটা হয় যে قد পয়েন্ট গুলা أفلح মোটামুটি من অ্যাটলিস্ট 10% থেকে تزكى 15% পয়েন্ট আমাদের এমনি বেশি রাখতে হয়। وذكر রেসিডেন্সিয়াল বিল্ডিং اسم এর জন্য হয়তো এটা ربه কম, আর কমার্শিয়াল বিল্ডিং এর فصلى মোটামুটি 10% পয়েন্ট আপনার এমনি বেশি بل রাখতে হয়। তো تؤثرون এইটা আপনি পাশে নোটস হিসেবে الحياة রেখে দিবেন যে আমি এই الدنيا কারণে বা এই লজিকে والآخرة আমার যা আসছিল তার থেকে خير 10% বা 5% وأبقى পয়েন্ট আমি বেশি রেখে দিয়েছি। তো এই হচ্ছে যে কোনো একটা إن প্রজেক্টের ভিউ করার জন্য هذا একটা لفي টিপিক্যাল ফরম্যাট। الصحف সো ফরম্যাট হচ্ছে الأولى এরকম, প্রথমটা হচ্ছে আইটেম নাম্বার, صحف তারপর একটা إبراهيم ডেসক্রিপশন, তারপর এটা হচ্ছে ইউনিট, وموسى তারপর একটা কোয়ান্টিটি, তারপরে ইউনিট রেট, তারপরে টোটাল রেট, তারপর রেফারেন্স, তারপর হচ্ছে নোটস। তো এইটা ওভারঅল মানে সারা দুনিয়ার জন্য ফরম্যাট হচ্ছে একই। আপনার আমি দুনিয়ার যে দেশে যান না কেন একই ফরম্যাট, ড্রয়িং এ চেঞ্জ আছে বাট বিউকিউট ফরম্যাটটা ওভারঅল এভরি সিঙ্গেল জায়গায় একই রকম। রাইট? أقسم সো এখন بهذا আমরা এই জিনিসগুলো আমাদের হাতে, সো এইটা البلد আমরা জানবো, নিজের মতো করে বানাতে পারি। ডেসক্রিপশন আমার হাতে, لأملأن ইউনিট আমি জানবো, কোয়ান্টিটি আমি জানবো, এটাও আমি জানবো। এটা তো بجهنم জাস্ট নর্মালি এই দুটা গুণ ফল। আর নোটসটা আমি রাখলে রাখবো, না রাখলে নাই। রেফারেন্সটা হচ্ছে আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরেন আপনি সরকারি প্রজেক্ট যদি করেন বা যে কোনো প্রজেক্ট করেন, যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে এখানে لقد হয়তো خلقنا যে ফ্যানের দিকে আমরা যাই, তাহলে যেটা কমন আইটেম সেটা সুবিধা হবে। الإنسان সো এইটা ফ্যান, সিলিং ফ্যানের জন্য আমি أيحسب أن لن يقدر লাইক মনে করেন عليه 3502 টাকা ধরছি। এখন এইটা আমি কই থেকে ধরছি, 3502 টাকা আমি কই থেকে পাইলাম, সো এইটা আমাদেরকে দিতে হয়। তো আলটিমেটলি আমরা রেফারেন্সের মধ্যে উল্লেখ করি দুইটা জিনিস। একটা হচ্ছে যদি কোনো সরকারি গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের ডেটাটা আমরা এখানে উল্লেখ করে দিই। অথবা যদি মনে করেন গাইডলাইন না থাকে, সেক্ষেত্রে মার্কেট থেকে রেটটা আমরা নিই, রেটটা নিয়ে অ্যানালাইসিস করে ألم তারপরে দেখি نجعل আমাদের কত টাকা له আসতে পারে। তো দুইটা জিনিস, عينين একটা হচ্ছে সরকারি বই পুস্তক অনুযায়ী রেটটা ولسانا ডাইরেক্টলি কপি করে বসাই দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে وشفتين যদি আমার রেটটা না থাকে, সেক্ষেত্রে মার্কেট থেকে রেট وهديناه গুলা নিয়ে তারপরে অ্যানালাইসিস করে সেই রেটটা বসানো। এখন আমরা দুইটা দেখে নিব, একটা হচ্ছে সরকারি বইগুলা কেমনে করে আমরা রিড করি, দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো বইয়ে কোনো ডেটা না থাকে, সেক্ষেত্রে সেই ডেটাগুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিস করি। তো সরকারি ভাবে কোন একটা রেট পাওয়ার জন্য দুইটা বই আমরা নর্মালি ফলো করি। প্রধানত একটা বই বা কিছু কিছু ক্ষেত্রে আমরা আরেকটা বই ফলো করি। প্রথম বইটার নাম হচ্ছে পিডব্লিউডি রেট শিডিউল। সো এটাকে বলা হয় এসওআর, শিডিউল অফ রেট, পিডব্লিউডি। সো এই জায়গাতে হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট নামে যে সংস্থাটা আছে, ওই যে গণপ্রজাতন্ত্র অধিদপ্তর, সো ওরা একটা রেট শিডিউল প্রকাশ করে প্রত্যেকটা আইটেমের জন্য। সেই রেট গুলোকে নিয়ে আমরা এই বিল গুলো করে থাকি। এর বাইরে হচ্ছে প্রত্যেকটা সিটি কর্পোরেশন আলাদা একটা রেট শিডিউল থাকে। যেমন সিটি কর্পোরেশন রেট শিডিউল ঢাকাতে আছে, খুলনাতে আছে, বা মনে করেন যে রাজশাহীতেও আছে। এটা একটা জিনিস। والذين 3 নাম্বারটা হচ্ছে যেটা كفروا রেয়ার, সেটা হচ্ছে بآياتنا هم আরএসডি শিডিউল বলা হয়, أصحاب রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টে। তো المشأمة যেহেতু মনে করেন রোডের কাজ বেশি, সেই জন্য عليهم ইলেকট্রিক্যালের نار রেসপেক্টে ওই জায়গায় আমাদের খুব বেশি مؤصدة কাজের স্কোপ নাই। আর অনেক সময় ওরা ওদের বিল্ডিং টিল্ডিং যেগুলো করে, والشمس সেক্ষেত্রে রেটটা ওদের والقمر ওই বই থেকে আমাদেরকে দিতে হয়। তো إذا আলটিমেটলি প্রত্যেকটা জায়গাতে একই والنهار ফরম্যাট, إذا সবাই পিডব্লিউডি কে جلاها কপি করে হয়তো বানাইছে। والليل হয়তো إذا দেখা যাবে কিছু ডিফারেন্স يغشاها থাকতে পারে। যদি পিডব্লিউডির والسماء ফরম্যাটটা বোঝেন, তাহলে বাংলাদেশের যে কোনো রেটের ফরম্যাট আপনি বুঝে ফেলতে পারবেন। وما তো চলেন আমরা একটু طحاها দেখে আসি পিডব্লিউডির ونفس ফরম্যাটটা আমরা কই পাবে। হ্যাঁ, ما সেটা আমরা দেখি। سواها فألهمها এই যে فجورها পিডব্লিউডির রেট শিডিউল, হ্যাঁ এটা আমরা দেখি, وتقواها সেটা ওপেন করেন। قد আর أفلح আরেকটা জিনিস হচ্ছে এইটা من আপনার زكاها মানে যদি মনে করেন রিয়েল وقد লাইফে خاب কনসালটেশন আপনি করেন, من আপনি ড্রয়িং دساها এ ভুল করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হতে كذبت পারে, সবারই হয়। ثمود বাট এই জায়গাতে যতটা বেশি সম্ভব আমাদেরকে بطغواها অ্যাকুরেট হতে হয় এইটা, এই কস্ট এস্টিমেটের জন্য। দেখেন فأشراها প্রথমটা আছে সিভিল ওয়ার্ক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। وقال لها ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কটা رسول হচ্ছে الله 2022 সালের লাস্ট আপডেট দিচ্ছে, ناصرا এরপরে আর আপডেট নাই। তার মানে এখানে ক্যাবলের দাম যা আছে তার থেকে অ্যাটলিস্ট 1.5 গুণ পরিমাণ ক্যাবলের দাম অলরেডি বাইরে গেছে মিনিমাম। فكذبوه فعقروها রেট অফ ফিটিং তো সিভিল আইটেম, সো এখানে আমাদের নাই। সিভিল ওয়ার্ক রিভাইজ করে দিয়েছে 2024-এ, সেটা আমাদের এখন লাগবে না। রেট অফ ফিটিং আমাদের দরকার নাই। ইলেকট্রোমেকানিক্যাল আইটেম, ইএম মানে ইলেকট্রোমেকানিক্যাল, মানে এখানে আমরা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আইটেমটা এই জায়গার মধ্যে আছে। তো এইটার মধ্যে ওরা লিফট এবং এসকেলেটরের প্রাইসটা খুবই চেঞ্জ হয়েছে এই 2 বছরের মধ্যে, তার জন্য চেঞ্জ করছে। বাট আমাদের যে ইলেকট্রিক্যাল লাইট, ফ্যান বা কেবল, এইটার রেটটা স্টিল চেঞ্জ নাই। আমি যতটুকু জানি 2025-এর লাস্টে বা 26-এর শুরুতে হয়তো ওরা আরেকটা আপডেটেড বই প্রকাশ করবে। তো সেই জন্য এই জায়গার মধ্যে ওরা আর কোনো চেঞ্জ করে নাই।
তো আপনি যেটাই করেন না কেন একই ফরম্যাট, হ্যাঁ। So আপনি সিম্পলি যে কোনো একটা জিনিস ওপেন করেন, আমরা এটা ওপেন করি। তো এই জায়গার মধ্যে দেখেন ইলেকট্রিক্যালে যত টাইপের জিনিস লাগে সবগুলো লিস্ট আছে। যেমন এটা প্রথমে বলছে ওয়ারিং এন্ড কেবলস, সাবস্টেশন, জেনারেটর, এইচটি, তারপরে এলটি ওভারহেড লাইন। তো এরকম যত টাইপের জিনিসপত্র লাগে প্রত্যেকটার একটা লিস্ট ওরা দিচ্ছে। আমরা কেবলস এ ঢুকি, হ্যাঁ। তো আমরা এই জায়গার মধ্যে যাই। তো এই জায়গা গেলে যত রকম কেবল আপনার লাগতে পারে সবগুলোর আপনি এটা পাবেন। তো আমি এই জায়গার মধ্যে আসি। তো আমি এটা অফ করে দিই। ধরেন সবার আগে ওরা বলছে কি পয়েন্টারিং, চ্যানেল পয়েন্টারিং, বিওয়াইএম উইদাউট সুইচ। আসলে এগুলো আসলে কি মিন করে আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপরে দিকে আমরা যাই, 2 নম্বরটা দিকে যাই, সারফেস কন্ডিটরিং, বিওয়াইএম উইদাউট সুইচ। সো এরকম করে যত আপনি নিচে দিকে যাবেন, সো আপনার এখন টার্গেট হচ্ছে এমন একটা জিনিস খুঁজে বের করা যেটা বলছে পয়েন্টারিং কনসিল টাইপ। আপনি এখানে খেয়াল করে দেখতেছেন ওরা সবগুলো বলতেছে আমাদের ধারণার বাইরে। প্রথমটা হচ্ছে সারফেস কন্ডিটরিং বলছে, পয়েন্টারিং ঠিকই আছে, বাট এটা কিন্তু কনসিল করা নাই, এটা সারফেস করা আছে। তার মানে হচ্ছে যত রকম পয়েন্ট বাংলাদেশ থাকুক না কেন সবগুলো রেটে আপনি এখানে পাবেন। এখন আপনার যা লাগবে আপনাকে খুঁজে নিতে হবে। সো আমি যদি নিচে দিকে একটু টানতে থাকি এরকম করে, দেখি আমাদের সাথে মিলে কিনা কোথাও। সো কনসিল কিন্তু পেয়ে গেছি অলরেডি, দেখেন এই যে কনসিল কন্ডিউট পয়েন্টারিং বিওয়াইএ কেবল উইদাউট সুইচ, মেবি এইটা আমাদের লাগবে। এখন এইটা আসলে কি মিন করছে উইদাউট সুইচ এবং উইথ সুইচ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ধরেন আগের যে পিডব্লিউডি ফরম্যাটটা ছিল সেই জায়গার মধ্যে ওরা বলে দিছে যে আমি যদি কোনো কন্ট্রাক্টরকে নিয়োগ দিই, সেই কন্ট্রাক্টরের কাজ হচ্ছে এই ডিবি বোর্ড থেকে এই তারটা সুইচ বোর্ড যদি সে আমি আয়না দিই, এই সুইচ বোর্ড থেকে যত রকম ওয়ারিং আছে, এই সুইচ বোর্ড থেকে এই লাইটে যাওয়া, এই ফ্যানে যাওয়া, এই সবকিছুতে যাওয়া এবং এই সুইচের ইনস্টলেশন সহ একটা রেট তাকে আমি দিয়ে দিতাম। হচ্ছে 10 টাকা তাকে আমি দিলাম। এই 10 টাকার মধ্যে তার কাজ হচ্ছে এই সুইচের ভেতরের ওয়ারিং করা, এই সুইচ থেকে লাইটের ভিতরে ওয়ারিং করা, পিভিসি পাইপ ফেলানো, মিস্ত্রি খাতানো, সবকিছু দিয়ে তাকে 10 টাকা দিলাম, সে আমাকে সবগুলো কাজ করে দিল। এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এই সুইচ পর্যন্ত যত রকম ওয়ারিং আছে আমি করে দিলাম, সুইচ আমি বসাই দিলাম, অফ করে দিলাম। ওর কাজ হচ্ছে শুধুমাত্র এই সুইচ থেকে একটা পাইপ ফেলায় এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া এবং এর মধ্যে যে কেবল গুলো নিয়ে যাওয়া। তো এই জন্য একটাকে বলবেন হচ্ছে উইথ সুইচ, একটা হচ্ছে উইদাউট সুইচ। তো এখনকার যে ফরম্যাট সেই জায়গার মধ্যে বলা আছে উইদাউট সুইচ। তার মানে হচ্ছে আপনাকে সুইচ পর্যন্ত সব রকম ওয়ারিং করে দিতে হবে। তারপরে আপনি যদি এইখান থেকে এই পর্যন্ত চাইতে চান, তাইলে আপনি মনে করেন কন্ট্রাক্টরকে বলবেন যে তোকে আমি 10 টাকা দিতেছি, এর মধ্যে তুই আমাকে এই কাজটা করে দিবি। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জায়গার মধ্যে খেয়াল করেন যে আমরা যখন এটার ওয়ারিং কস্টিংটা বের করবো, আমরা এই ঘরটা চয়েস করে দেখেন যে 1.7 চয়েস করলাম। চয়েস করার পরে 2 রকম রেট আপনারা পাবেন। একটা রেট কেমন? একটা রেট হচ্ছে কেবল ম্যানুফ্যাকচার্ড বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ, শেয়ার্ড কোম্পানি স্টার্ন কেবল। তার মানে হচ্ছে যদি আপনি এই পুরো সিস্টেমটা বাংলাদেশ সরকার কর্তৃক যে একমাত্র ওন কোম্পানি আছে স্টার্ন কেবল, ওদের কেবল দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই রেট গুলা প্রোভাইড করতে হবে। দেখেন যে উপরের এই রেট গুলো আপনার লাগবে। জুম করি। আর যদি মনে করেন যে না আপনি এর বাইরে অন্য কোনো কেবল কোম্পানি যে করবেন, যেমন বিআরবি, প্যারাডাইস, পলি, সেই ক্ষেত্রে আপনার রেটটা এরকম পড়বে। তো এই জায়গার মধ্যে ডাইরেক্ট উল্লেখ করা নাই যে আপনি কোন কেবলটা আমাদের এখানে ব্যবহারযোগ্য। ইস্টার্ন কেবলটা ডাইরেক্ট উল্লেখ করা আছে। এর বাইরে বলা আছে যে সমস্ত কেবল কোম্পানির এই সিপিআরআই কেমা সার্টিফিকেট আছে তাদের কেবলটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আমাদের যদি চিটাগাং অঞ্চলে কোনো বিল্ডিং হয় সেক্ষেত্রে ইস্টার্ন কেবল ইউজ করা হয়। এর বাইরে ইস্টার্ন কেবলের ট্রান্সপোর্ট কস্টিং অনেক বেশি হয়, তার জন্য আর ইস্টার্ন কেবলটা ইউজ করা হয় না, কারণ ইস্টার্ন কেবলের ফ্যাক্টরি শুধুমাত্র চিটাগাংয়েই আছে। ওকে, তো আমি এখানে কি কি জায়গাতে পয়েন্টারিং করতে বলেন তো? একটা হচ্ছে লাইটিং এর পয়েন্টারিং, একটা হচ্ছে ফ্যানের পয়েন্টারিং, একটা হচ্ছে কলিং বেল পয়েন্টারিং বা এক্সস্ট ফ্যানের পয়েন্টারিং আমাদের করতে হয়। তো সেক্ষেত্রে যদি আপনি লাইট বা এক্সস্ট ফ্যানের পয়েন্টারিং করতে চান, সেই ক্ষেত্রে ঢাকা অঞ্চলের জন্য আপনাকে 1246 টাকা খরচ করতে হবে। দেখেন এই যে 1246 টাকা আপনার খরচ হবে যদি ইস্টার্ন কেবল দিয়ে করেন, এই যে ইস্টার্ন কেবল দিয়ে করেন। আর যদি মনে করেন আপনি ইস্টার্ন কেবল বাদে কোনো পিআরবি, প্যারাডাইস এই সমস্ত কেবল দিয়ে করেন, তাহলে আপনাকে 1160 টাকা খরচ হবে। রাইট?
আবার যদি মনে করেন ইস্টার্ন কেবল দিয়ে ঢাকা অঞ্চলে বাইরে কোনো সিরিয়াল অঞ্চলে তাহলে 1241, খুলনা অঞ্চলে হলে 1215, আর যদি মনে করেন রংপুর বা রাজশাহী অঞ্চলে 1215 টাকা। এখন জিজ্ঞাসা করেন যে কেন এই ডিফারেন্সটা আসলে আসে। দেখেন ডিফারেন্সটা খুব মেসিভ না, বা এটা হয় বিকজ অনেক সময় দেখা যায় যে লেবারের একটা শর্টেজ থাকে, বা যে সমস্ত অঞ্চলে ফ্যাক্টরি গুলা অনেক অ্যাভেলেবল থাকে সেই জায়গাতে আপনার ট্রান্সপোর্ট কস্টিংটা কম পড়ে। তো সেই জন্য এই ডিফারেন্সটা একটু হয়। যেমন মনে করেন 1246 টাকায় 30 টাকা কমে আপনি এই অঞ্চলটাতে পাবেন, কারণ ফ্যাক্টরি বেশি, লেবারের রেট একটু তুলনামূলক কম থাকে, তার জন্য আপনি কম টাকার মধ্যে পাবেন। তো এই বিকোর মধ্যে আপনার অনেক সময় দেখবেন যে 1 টাকা 2 টাকা বিশাল বড় একটা ফ্যাক্টর হিসাবে পরিগণিত হয়। কারণটা কি? যদি আপনি মনে করেন কোন একটা প্রজেক্টে হয়তো আপনার 1 লাখ কিলোমিটারের বেশি কেবল লাগে কিছু কিছু প্রজেক্টে, প্রতি মিটার কেবল যদি মনে করেন 1 টাকা করে হয়, তাহলে বুঝতে পারতেছেন যে কত টাকার একটা ডিফারেন্স আছে। তো এই জন্য যে রেটটা আপনার সরকার কর্তৃক অনুমোদিত সেই রেটটা ইউজ করার চেষ্টা করাটা বেটার। ওকে, তো যদিও মনে করেন এটা 2022-এর শিডিউল, কিন্তু যদি আপনি এখন সরকারি কোনো প্রজেক্টে কাজ করতে চান, একটা পয়েন্ট লোডিং এর জন্য মিনিমাম আপনার 1900 টাকার মতো খরচ হয়। মানে যদিও 1247 টাকা বলা আছে, আমাদের প্র্যাকটিক্যাল হয়তো খরচ হবে 1800 থেকে 1900 টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স হাবিজাবি সবকিছু দিয়ে, রাইট? তো এরকম করে আপনার যত রকম আইটেম আছে প্রত্যেকটা আইটেমের রেসপেক্ট আপনি এটা পাবেন। ধরেন আমরা হয়তো নিচের দিকে একটু যাই, ঠিক আছে? সো এখানে আছে আন্ডারগ্রাউন্ড কেবল। সো আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য বলছে কি, আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য যদি মনে করেন আপনার 4x10, বলেন তো 4x10 মানে আমরা কি বুঝতেছি? তো এই জায়গাতে আমার 10 আর্মের কেবল আছে 4টা, একটা হচ্ছে 8 ফেজের জন্য, একটা ওয়াই এর জন্য, একটা বি এর জন্য, একটা নিউট্রালের জন্য, এবং সাথে হচ্ছে আমার একটা ইসিসি আছে, এবং পাইপটা খেয়াল করেন জিআই পাইপ। তো জিআই পাইপ আমরা কোথায় ইউজ করেছি না, আমাদের দরকার ছিল কি পিভিসি পাইপ। তাহলে আপনি করবেন কি, এটাকে আর একটু নিচের দিকে যাবেন, এই জায়গা আপনি পাবেন পিভিসি পাইপ। তো এই যে নিচের দিকে সব পিভিসি পাইপ পাবেন এই যে। তো আলটিমেটলি যেটাই আপনি নেন না কেন, সেইটা ওই জায়গা থেকে রেট গুলোকে আপনাকে চয়েস করে নিতে হবে। এখন দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে আইটেম নাম্বার, তার মানে হচ্ছে আপনি যে আইটেমের রেসপেক্টের টাকাটা নিতেছেন তার রেফারেন্সটা আপনি এই জায়গার মধ্যে উল্লেখ করে দেবেন, এই যে দেখেন। সো আমরা এই রেফারেন্সটাই এটার মধ্যে কপি করে, ধরেন আমি এটা কপি করব। সো কপি করে আমি এই ঘরের মধ্যে এটা বসাবো, দেখেন এই যে এইটা আমরা এই জায়গার মধ্যে বসাই দিছি, রাইট? সেই যে বসাই দিছি এই জায়গার মধ্যে। তো আলটিমেটলি আমরা যখন বিকিউ গুলা করি, সো বিকিউ এর মধ্যে রেফারেন্স বলতে বোঝানো হয় যে যেখান থেকে টাকাটা নিয়েছি সেটা আসলে কোন অনুচ্ছেদের মধ্যে আছে বা কোন জায়গায় আছে, সেটা আমরা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি দিয়ে আমি এই জায়গার মধ্যে বসাই দেবো, এই রেফারেন্সের মধ্যে বসাই দিই আমরা এই ঘরের মধ্যে। তো আমি আমাদের দেশে যত টাইপের কাজ করা পসিবল ইলেকট্রিক্যালের জন্য, আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে দিয়েছি অলরেডি। সো আমাদের নিজস্ব যে কাজগুলো করতে অলরেডি আমি করে দিয়েছি। সো আপনি জাস্ট যেটা আপনার লাগবে সেটা ইউজ করবেন, বাকিগুলোকে ডিলিট করে ফেলতে পারেন বা হাইড করে ফেলতে পারেন আপনার মতো করে। এখন আমরা একটু দেখে আসি, যদি কোনো প্রজেক্টে আমাদের সরকারিভাবে রেট দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে রেট গুলোকে আমরা কেমন অ্যানালাইসিস করতে পারি। আমি একটা লাইট দিয়ে করে দেখাচ্ছি। আমরা ধরেন একটা লাইটের দিকে যাই, এই যে এই লাইটটা, যে লাইটটা আমি একটু আগে দেখে আসছি, এই যে এটা 1 ফিট লাইট, এইটা পিডব্লিউডি শিডিউলের মধ্যে নাই। সো এটা আপনি কই পাইছেন? লাইটের শিডিউল যদি আপনি এখানে যান, এটা আপনি 6 নম্বরে পাবেন, এই যে দেখেন লাইট ফিটিংস, এখানে যাবেন। এগুলো আপনার জাস্ট লিংক দিয়ে দিব, আপনি জাস্ট ডাউনলোড করে রাখবেন এই জিনিসগুলা। অনেকগুলা মানে পিডিএফ, তো এই জন্য মানে পিডিএফ দেওয়াটা মুশকিল, আমি লিংক দিব, আপনি জাস্ট সিম্পলি ক্লিক করে just নিজের কাছে রেখে দিবেন। সো এই জায়গার মধ্যে মনে করেন যত টাইপের লাইট লাগে সবগুলো লাইট আপনি এখান থেকে নেবেন। আর একটা জিনিস হচ্ছে যে যেটা আমি ফিল করি, ধরেন আমি হয়তো আপনাকে বললাম যে 1 ফিট লাইট, আপনি আন্দাজে 1 ফিট লাইট দিয়ে সবগুলা বিল্ডিং করে ফেলেন। দেখ মনে করেন মসজিদের ডিজাইন আপনি আপনার সামনে আসলো, আপনি দেখছেন যে হয়তো আমি অফিসে সবসময় 1 ফিট দিয়েছি, এখন একটা মুয়াজ্জিনের রুম আছে বা মনে করেন কোনো ইমাম সাহেবের রুম আছে, আপনি কোন কি সেখানে 1 ফিট লাইট দিয়ে রাখলেন। তার মানে কি, যে বাস্তবিক অর্থে একটা ইমাম সাহেবের রুমে কি থাকতে পারে, একটা মুয়াজ্জিনের রুমে কি থাকতে পারে, যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু সেই জায়গাতে রং টাইপের লাইট সিলেকশনটা হয়ে যেতে পারে। তো সেই জন্য এইটাকে যদি আপনি ভালো করে একটু খেয়াল করে দেখেন যে আলটিমেটলি কোন একটা লাইট দেখতে কেমন, বা সেটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিম্পলি আপনি এমনি করে যদি একবার চোখ বুলান তাহলে আপনার কিন্তু একটা ভিজুয়ালাইজ চলে আসবে যে আসলে এই লাইটটা দেখতে এরকম ছিল। সো মেবি আমি হয়তো স্কুলে ব্যবহার করতে পারি, বা আমার এই লাইটটা হয়তো মুয়াজ্জিনের রুমে থাকতে পারে, এটা মনে করেন হয়তো আমার মিম্বারের সামনে থাকতে পারে। সেই জন্য একটু ওপেন করে একটু দেখে নেবেন যাতে আপনার ওই ভিজুয়ালাইজ পাওয়ারটা যেন বাড়ে। সো এই জায়গাতে সব রকম লাইটই থাকে, বাংলাদেশে যত রকম লাইট আপনার প্রয়োজন হবে সবগুলো আপনি এখানে পাবেন। এই যে ওকে, এখন ধরেন এইটার দাম
জাস্ট উই আর ইমাজিন যে এই জায়গার মধ্যে আমার নাই। সেক্ষেত্রে একটা ফরম্যাট আমাদের ফলো করতে হবে। ফরম্যাটটা কেমন আমি একটু বলে দিতেছি। প্রথমটা হচ্ছে যে কোনো মানে প্রজেক্টে মনে রাখবেন মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে কস্টিংটা ২ রকম হয়। একটা হচ্ছে লেবার কস্ট, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। মেটেরিয়াল মানে হচ্ছে যদি কোনো আইটেম আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসি ডাইরেক্টলি এটা আমার ম্যাটেরিয়াল কস্ট। লাইক একটা সুইচ কিনে নিয়ে আসলাম। তো সুইচ একটা দাম আছে, এটা ম্যাটেরিয়াল কস্ট। লেবার কস্ট হচ্ছে ওই সুইচটা আমার প্রজেক্টে লাগানোর জন্য যে হেল্পার লাগবে বা ইলেকট্রিশিয়ান লাগবে বা অ্যাসিস্ট্যান্ট হেল্পার লাগবে তাকে আমাকে কয় টাকা দিতে হবে। সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের রেসপেক্টে আমার হচ্ছে লেবার কস্ট। তো ২ রকম হচ্ছে কস্ট, একটা হচ্ছে মেন কস্ট বা আমার সাবজেক্টিভ কস্ট বা ম্যাটেরিয়াল কস্ট, আর একটা হচ্ছে লেবার কস্ট। ৩ নাম্বারটা হচ্ছে যে এই ২টা কস্টকে কম্বাইন করে আপনার টোটাল কস্টটা বাড়ায়, সেটাকে আমরা বলি টিসি। তো টিসির রেসপেক্টে প্রত্যেকটা সরকারকে ভ্যাট দিতে হয়। ধরেন আমাদের এখানে ভ্যাট হচ্ছে যদি 10% থাকে, সো আমার এই জায়গাতে যদি মনে করেন ১০০ টাকা থাকে, তাহলে আমি ১০০ টাকার রেসপেক্টে ১০ টাকা সরকারকে ভ্যাট দিলাম। সো এইটা আমাকে মনে রাখতে হবে, রাইট? সো আলটিমেটলি মনে করেন আমার লেবার কস্ট হচ্ছে সরি ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে এমসি, ধরেন ৭০ টাকা, আর লেবার কস্ট এলসি মনে করেন ৩০ টাকা। সো এই ২টার যোগফলটাকে আমরা বলছি টিসি। এইটা আমার ১০০ টাকা। এই সো এইটার রেসপেক্টে যত পার্সেন্ট আপনার ভ্যাট ট্যাক্স আছে সরকারকে আপনি দিবেন। সো এই ভ্যাট ট্যাক্স আপনার এখানে থাকবে বা ট্যাক্স থাকবে এই 10%। সো এইটা কিন্তু সবসময় যেন ফিক্স না হয়, এটা পিডব্লিউডি ফিক্স করে দেয় বছর ওয়াইজ যে কত পার্সেন্ট আপনাকে ভ্যাট ট্যাক্স এর মধ্যে রাখতে হবে। এরপরে হচ্ছে যে মনে করেন কন্ট্রাক্টর আছে, ও তো একটা লাভ করতে হবে, রাইট? সো ও তো একটা নির্দিষ্ট লাভ আপনার ওর প্রাপ্য। তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী একটা প্রজেক্টে একটা কন্ট্রাক্টর 10% টাকা সরকারিভাবে লাভ করার অনুমতি তারা আছে। তার মানে হচ্ছে যদি কোনো প্রজেক্ট মনে করেন ১ কোটি টাকার প্রজেক্ট হয়, তাহলে সেখান থেকে কন্ট্রাক্টর ১০ লাখ টাকা লাভ করতে পারবে। এটা সরকারিভাবে অ্যাপ্রুভ করে দেওয়া। সো এটা হচ্ছে কন্ট্রাক্টরের চার্জ। সো সিসি হচ্ছে, অথবা আমি এভাবে লিখি কন্ট্রাক্টর প্রফিট 10%। ওকে, এরপরে থাকে হচ্ছে ওভারহেড। সো এই ওভারহেড জিনিসটা আসলে কি বোঝানো হয়? ধরেন এই যে এখন হচ্ছে পলিটিক্যাল যে প্রবলেমটা আমাদের দেশে আছে, কোন প্রজেক্ট মনে করেন ২০২৪ শুরুতে নিছে আগের গভর্নমেন্ট। তো যে কন্ট্রাক্টর সে মনে করেন প্রজেক্টটা পাই গেছে। তো সে প্রজেক্টটা পাওয়ার পরে কি করছে, তার ম্যাটেরিয়াল সে সাইটে নিয়ে গেছে। তারপর মনে করেন সেই ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে, বা সে মনে করেন দেশের বাইরে থেকে অনেকগুলো ম্যাটেরিয়াল কিনছে। তো এখন যদি প্রজেক্ট গুলো হোল্ড হয়ে যায়, তাহলে মনে করেন তার টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো টাকা কিন্তু মনে করেন সে অলরেডি খরচ করে ফেলছে, বা সে ইঞ্জিনিয়ার নিলে তার ইঞ্জিনিয়ারদের সে বেতন দেওয়া লাগতেছে। তো আলটিমেটলি এই যে প্রবলেম গুলো অনেক সময় হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা মনে করেন ন্যাচারাল ডিজাস্টার হইতে পারে। তো সেই কন্ট্রাক্টর গুলোকে সুবিধা দেওয়ার জন্য আগে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধরা থাকে, এটাকে বলা হয় ওভারহেড এক্সপেন্স। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। তো আমাদের দেশে এই ওভারহেড এক্সপেন্স এর পরিমাণটা হচ্ছে 3.5%। তো 3.5% শুনতে মনে হবে খুবই কম, বাট অ্যামাউন্ট কিন্তু অনেক বড় হিসাবে থাকে। তো আলটিমেটলি কোন একটা প্রজেক্টে যখন আমি কস্টিং বের করতে চাই, তখন আমাকে কিন্তু মাথার মধ্যে এই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে যে এইটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, এর সাথে আমার অক্সিলারি এই কস্ট গুলো যোগ হতে পারে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো এইটাকে আমরা বললাম সরকারি কাজের ফরম্যাট। এখন যদি বেসরকারি কাজের ফরম্যাটে চিন্তা করি, সেক্ষেত্রে ওরা হয়তো মনে করেন লেবারকে এত টাকা দিবে না, কন্ট্রাক্টরের প্রফিটও তার পক্ষে এত টাকা করাটা মুশকিল। আমার মনে করেন যে যে ওভারহেড এক্সপেন্স সেটাতে নাও থাকতে পারে। তো এরকম করে যদি আপনি বেসরকারি চিন্তা করেন, সেই ক্ষেত্রে ওরা এটাকে এভাবে ধরে যে একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, এরপরে এই ম্যাটেরিয়াল কস্টের সাথে সে মনে করেন হয়তো 20% টাকা একবারে অ্যাড করে রাখে। তার মানে হচ্ছে যদি মনে করেন আমার এখানে ৭০ টাকা থাকতো, সো এর সাথে সে 1.2 আগে গুণ করে নিচ্ছে। দেখেন ৭০ ইন্টু 1.2। তো এই এই যে বাকি ১৪ টাকা, এই ১৪ টাকার মধ্যে সে লেবার কস্ট, কন্ট্রাক্টর প্রফিট বা হাবিজাবি জিনিসগুলো সে ইনকর্পোরেট করে ফেলবে। এখন হচ্ছে সরকারকে ভ্যাট দেওয়ার ব্যাপার থাকে। তো ভ্যাট গুলোকে যে যেভাবে পারে তার মধ্যে অ্যাভয়েড করে, বা যদি দিতে চাই সে ঠিক মতো দিতে পারে। সে এটা নিয়ে হয়তো এক একটা কোম্পানি এক এক রকম পলিসি থাকে। এখন মনে করেন দেশের বাইরে থেকে কোনো কোম্পানি হয়তো বাংলাদেশে প্রজেক্ট করতে আসছে, তারা চাচ্ছে কি একবারে কস্টিংটা বের করার জন্য। এখন তারা মনে করেন আপনাকে নিয়োগ দিছে, তারা হয়তো এই ঝামেলাগুলোর দিকে যাবেই না। তারা কি করে, তারা মনে করেন একবারে এই ম্যাটেরিয়াল কস্টটা আপনাকে বলে দিবে যে আমরা মনে করেন একটা
লাইট কিন্তু 70 টাকা লাগতেছে, বাকিটা আপনি বের করে দিবেন। তো আপনি জানেন যে একটা লাইট লাগাতে কয়টা লোক লাগতে পারে, বা মনে করেন কতগুলা লোক লাগালে কত টাকা লাগতে পারে, কন্ডাক্টরের প্রফিট কেমন আছে, সব দিক বিবেচনা করে ওরা যেটা করে মোটামুটি সব জায়গাতেই মেন টাকার সাথে হয়তো 25 থেকে 30% টাকা এক্সট্রা অ্যাড করে রাখে। এই 0.25 থেকে শুরু করে 0.3% এই টাকাটা সে অ্যাড করে রাখে। তার মানে হচ্ছে একটা হচ্ছে মেন কস্টিং, এর সাথে 30% টাকা যদি আপনি আগে থেকে অ্যাড করেন, এর মধ্যে সে কন্ট্রাক্টরের প্রফিট, সরকার করে ভ্যাট ট্যাক্স, বা যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিচিত হয় সেগুলো সে মোকাবিলা করতে পারে। তো আপনি এইটা শিখবেন হচ্ছে একদম প্রিসাইসলি। তারপরে আপনার প্রজেক্ট দেখিয়ে, প্রজেক্টের স্ট্র্যাটেজি দেখে বা কি টাইপের প্রজেক্ট সেগুলো দেখে নিজের মতো করে ওই ডিসিশনটা আপনাকে নিতে হবে। তো আমি একটা ফরম্যাট করে রেখেছি, সেটা আমি একটু শিখে আসি। দেখেন এই যে এটা দেখেন। তো এটার মধ্যে দেখেন কি কি আছে। প্রথমটা হচ্ছে আমার 1 ফিট একটা প্যানেল লাইট আছে, যেটার ব্রেকআপ হচ্ছে একটা। মানে আমি একটা লাইট যদি বের করতে পারি তাহলে আমার 10টা লাইট থাকলে ওই একটার জন্য যে টাকা আছে সেটাকে 10 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি, রাইট? সো প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়াল। সো ম্যাটেরিয়ালের মধ্যে দেখেন কি কি আছে, এতটুকু আমার ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা। সো প্রথমটা হচ্ছে লাইট ফিটিংস। সো এইটা আপনি কই পাবেন? এইটা আপনি বাজারে যাবেন, বাজারে যেয়ে বলবেন আমার 1 ফিট লাইট লাগবে। সো মনে রাখবেন যে এইখানে কিন্তু কেনার জন্য আপনাকে ওই যে 6 নাম্বার বা 7 নাম্বার ক্লাসে বলছিলাম কালার রেন্ডারিং ইন্ডেক্স, কালার টেম্পারেচার, বা মনে করেন মিডিয়াম লাইট, এগুলার দিকে লক্ষ্য রেখে একটা মডেল চয়েস করবেন। সেই মডেলের জন্য যে ভেন্ডর আছে ওকে বলবেন যে আমার এটা লাগবে, ও আপনাকে টাকাটা দিবে। সেই টাকাটা আপনি এখানে বসাই দিবেন। দেখেন এটা 2050 টাকায় লাইটের দাম, 2050 টাকা আপনি পাইলেন। এরপর হচ্ছে ট্রান্সপোর্ট। এই লাইট আপনার সাইড পর্যন্ত আনতে 1 টাকা লাগবে না, সেই টাকাটা আপনি উল্লেখ করবেন। মেবি লাইটের জন্য এত টাকা লাগবে না, হয়তো এখানে আপনার 15 থেকে 20 টাকা হলেই চলবে। লাইক মনে করেন এটা 20 টাকার মতো আপনার খরচ হবে, ট্রান্সপোর্ট খরচ। So এইটা হচ্ছে লাইটের রেসপেক্ট আপনার খরচটা এতটুকু। এরপর লেবার চার্জ। দেখেন লেবার চার্জের মধ্যে কি কি থাকে। প্রথম হচ্ছে আপনার এই জায়গাতে প্র্যাকটিক্যাল অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে এই যে লাইটটা আছে, একটা লেবার মনে করেন সারাদিনে কয়টা লাইট লাগাতে পারে এটা আপনাকে জানতে হবে। তো এই লাইটটা লাগানোর জন্য কি লেবারের পাশে কোনো হেল্পারের প্রয়োজন আছে কিনা, অ্যাসিস্ট্যান্ট কোনো হেল্পার লাগবে কিনা। সো এইটা আপনাকে আপনার প্রজেক্ট ওয়াইজ ঠিক করে নিতে হবে। সব জায়গাতে লাগতেও পারে, সব জায়গায় নাও লাগতে পারে। সো মনে করেন এখনকার প্রেক্ষাপটে একটা ইলেকট্রিশিয়ানের জন্য হয়তো বা 600 টাকা ধরা আছে, পিডব্লিউ শিডিউলের মধ্যে আপনি এটা পাবেন। এই যে লাস্টের দিকে পাবেন, আমি দেখা যাচ্ছে কই পাবেন, এই যে এই সমস্ত জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন, যে লাস্টের দিকে আমরা এটা পাই। মেবি আমাদের মেন বইতে থাকতে পারে, তবে এই জায়গাও থাকতে পারে। সো লাস্টের দিকে ওরা এটা উল্লেখ করে দেয় যে আমার একটা হেল্পার বা একটা ইলেকট্রিশিয়ানের জন্য কয় টাকা করে বরাদ্দ থাকে। এই জায়গাগুলো মেবি আমাদের সফট কপিতে নাই, বা হার্ড কপির মধ্যে হয়তো এটা আছে। সো এখন আমরা যতটুকু জানি 600 টাকা। বা আপনি মনে করেন কোনো যখন ইলেকট্রিশিয়ানের চুক্তি করবেন, আপনি তো জানবেন কয় টাকা লাগবে, ওকে কয় টাকা দিতে হবে পার ডেতে। তাই মনে করেন 600 টাকা আমি দিলাম। আর অ্যাসিস্ট্যান্ট হেল্পারের জন্য মনে করেন হয়তো 400 টাকা। এই এই থাকলো। তো আপনি এখন দেখেন যে এই লাইটটা লাগানোর জন্য কয়টা হেল্পার লাগতে পারে। এখন আপনি দেখলেন যে সারাদিনে একটা ইলেকট্রিশিয়ান এবং একজন হেল্পার মিলে হয়তো 100টা লাইট লাগাতে পারে, 100টা লাইট। তার মানে হচ্ছে আপনার এই লাইটটা লাগানোর জন্য কয়টা লাগবে, 1/100। তার মানে 0.01 সংখ্যক হেল্পার আপনার, 0.001 সংখ্যক আপনার ইলেকট্রিশিয়ান লাগবে। তো আপনি এটা করেন 0.01, 0.01। তার মানে হচ্ছে এই লাইটটা, সরি এটা কই লিখবো, এই জায়গার মধ্যে না, এই যে। সো আমার এই লাইট লাগানোর জন্য আমার হেল্পারের পিছনে লাগতেছে 4 টাকা, এবং আমার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ানের পিছনে লাগতেছে 6 টাকা। এখন যদি দেখেন যে না, আমার যে আইটেমটা আছে, এই আইটেমটা একজন ইলেকট্রিশিয়ান এবং একজন হেল্পার সারাদিনে 100 লাগাতে পারতেছে। সে লাগাতে পারে মনে করেন হয়তো সারাদিনে 10টা। তাহলে আপনি কি করতেন এইভাবে করে, যে এইটা যখন 0.1 হয়ে যাইতে, তার মানে তার 60 টাকা পড়তো এবং হেল্পারের পেছনে 40 টাকা লাগতো। মানে এই ম্যাথমেটিক্স আমরা সবাই বুঝতে পারতেছি, রাইট? এখন হচ্ছে একটা জিনিস থাকে ক্যারেজ, এটাকে লামসাম অ্যামাউন্ট বলা হয়। এটা কেন? কারণ অনেক সময় দেখা যায় যে মনে করেন কোন একটা প্রজেক্টে স্পেসিফিক কোন আইটেমের রেসপেক্টে হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বা ওই আইটেমটা ঠিকমতো ওয়ার্ক করতেছে না, বা মনে করেন যে পজিশনে ওই আইটেমটা লাগানোর কথা হয়তো সেখান থেকে দূরে সরে যাওয়া লাগতেছে। তার মানে হেল্পার এবং ইলেকট্রিশিয়ানের একটু কষ্ট বেশি হইতেছে, সো ওর জন্য একটা টাকা ধরে রাখতে হয়। বা মনে করেন কোন একটা কারণে কোন একটা জিনিস ক্ষতিগ্রস্ত হইতে, সো ওটাকে আপনার রিপেয়ার করতে হবে। সো এই জন্য লামসাম একটা অ্যামাউন্ট ধরে রাখতে হয়।
সো লামসাম অ্যামাউন্টটা এই সমস্ত টাকা বেশি হবে, লাইক মনে করেন 10 টাকা বা 12 টাকা বেশি হয়তো হবে না। সো এইটা আপনাকে বুঝতে হবে যে কোন আইটেমের রেসপেক্টে কয় টাকা নর্মালি হইতে পারে। সো এটা মানে আইটেম টু আইটেম চেঞ্জ হয়। তো লাইটের জন্য মনে করেন সর্বোচ্চ 10 টাকার বেশি হয়তো হবে না। সো আপনি দেখলেন যে আমার এই হেল্পার রিলেটেড যে আইটেমটা আছে এই জায়গায় আমার 110 টাকা লাগতেছে, এবং আমার যে ম্যাটেরিয়াল রিলেটেড আছে, সো ম্যাটেরিয়ালের জন্য আমার লাগতেছিল হয়তো হাউ টু সে যে 2070 টাকা। এখন এই দুটো যোগফল করতে হবে। দেখেন সামারির মধ্যে আমরা যাই, সামারি দেখতে পারতেছি যে আমার 270 এবং আমার 110 এই দুটাকে যোগ করে সে করে দিছে 2180 টাকা। সো একটু আমরা ক্লিয়ার, রাইট? এরপরে বলছে কন্ট্রাক্টরের প্রফিট। সো কন্ট্রাক্টরের প্রফিট আমরা জানি আমাদের বাংলাদেশে 10%। সো এই 2180 10% কত হয়? 218 টাকা। সো এই 218 টাকা আমরা এখানে উল্লেখ রাখলাম। এরপরে ওভারহেড এক্সপেন্স হচ্ছে এই যে আমার টোটালটা এইটা এবং এইটার যোগফল 2180, এটার রেসপেক্ট 3.5% হচ্ছে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এই ওভারহেড এক্সপেন্সে দেখেন দিলাম। এরপরে আমার এই সাব টোটালের সাথে আমার কন্ট্রাক্টর প্রফিট এবং ওভারহেড এক্সপেন্স এই দুটো যোগ করতে হবে। দেখেন এই যে আমি যোগ করে কত পাইলাম, যোগ করে আমি পাইতাছি হচ্ছে 2474 টাকা। এরপরে হচ্ছে সরকারকে ভ্যাট এবং একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরটা হচ্ছে পিডব্লিউডি কর্তৃক আমাদেরকে দিবে, সেটা আমরা এখানে বসলে এই ডেটাটা আমরা পাবো। তার মানে হচ্ছে এই লাইটটা যদি আমি ব্যবহার করি সেক্ষেত্রে সরকারকে আমাকে 157 টাকা দিতে হবে। দেখেন এই সেটা আমি এই যেটার মধ্যে উল্লেখ করে দেবো। তো এই 157 এবং মনে করেন 2474 এই দুইটা যোগফলটা আমি এখানে উল্লেখ করে দেখেন গ্র্যান্ড টোটালে। এই আমার গ্র্যান্ড টোটাল আমি বললাম 2632 টাকা 23 পয়সা। তো আমাদের সেক্টরে কি মোটামুটি পয়সাটাকে অ্যাপ্রোচ করা হয়, সেই জন্য রাউন্ড ফিগার নেবেন। দেখেন রাউন্ড ফিগার করলে আপনার কত আসতেছে? 2632 টাকায় যান। মেবি অন্য কালার করে দেই। আশা করি আমরা একটু বুঝতে পারছি যে আপনি কিভাবে 2632 টাকা আসলো। তার মানে মনে করেন যে যখন অনেক সময় এমন হয় যে ধরলে আপনার মানে হাউ টু সে যে কানেকশন খুবই ভালো, হয়তো কোনো সরকারি প্রজেক্টে আপনাকে বলা হয়েছে লাইট সাপ্লাই দিতে, আর আপনি দেখলেন কি যে আমার এইখানে 2050 টাকা করে লাইট আমার মার্কেটে আছে, আপনি জাস্ট লাভ করার জন্য বললেন যে আমি 2200 টাকা হলে খুশি। তো 2200 টাকা যদি আপনি দেন, তার মানে সরকার হচ্ছে এই প্রতিটা লাইটের জন্য আপনাকে 2200 টাকা দিবে। তো আপনার টার্গেট হচ্ছে এই 2200 টাকার মধ্যে লাইটটা জ্বালাই দেওয়া পর্যন্ত আপনাকে সব কাজ করতে হবে। এখন আপনি দেখেন তো আপনি আদৌ এখানে লাভ করতে পারবেন কিনা, কারণ এই 2200 টাকার মধ্যে আপনাকে লাইট কিনতে হবে, লেবারে খরচ দিতে হবে, তারপরে মনে করেন যে সরকারকে ভ্যাট দিতে হবে, লাভ করতে হবে। সো ওভারঅল কিন্তু আপনি এখানে লস প্রজেক্টের মধ্যে আছেন। তো এই জন্য যারা মনে করেন কন্ট্রাক্টরে বিজনেস করে তারা কিন্তু সে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানে, তারপরে এই রেটটা প্রোভাইড করে। তো আমরা যখন বিকিউ গুলা করি, তো আমরা যদি লিখি যে 1 ফিট 1 ফিট লাইটের জন্য আমাকে 2050 টাকা দিতে হবে, তাহলে কিন্তু কন্ট্রাক্টরের সামনে থেকে মিলবে না। তাহলে আমি এই পুরো প্রসেস অ্যানালাইসিস করে লিখতে পারি 2632 টাকা আমার এই লাইটের জন্য আমি আগে থেকে অ্যালোকেট করে রাখলাম। 2632 টাকাতে সর্বোচ্চ মনে করেন 2650, প্রজেক্টের টাকা কমানোর জন্য মনে করেন 26 হয়তো 20, এরকম অ্যামাউন্ট রাখবো, বাট কোনোভাবে কিন্তু এটা 2050 না। ব্যাপারটা ক্লিয়ার? তো এইটা শুধুমাত্র লাইটের জন্য না, যে কোনো জিনিসের জন্য প্রযোজ্য। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে রাখি যেটা আপনার রিয়েল লাইফে হেল্প করতে পারে। লাইক মনে করেন অনেক সময় আপনারা দেখবেন যে পেপারে তো উল্লেখ করা থাকে যে একটা লাইটের পিছনে স্ট্রিট লাইটের পিছনে মনে করেন 1 লাখ টাকা লাগছে, আবার দেখাবে যে হয়তো অন্য কোনো একটা জেলা শহরে 10,000 টাকার মধ্যে হয়ে গেছে। সেটা আসলে কেন হয়? লাইক মনে করেন যে আপনি যদি কোনো একটা লাইট চয়েস করেন, আপনারা অলরেডি এখন জানেন যে যদি আমার লাইটের সিআরআই এর মান অনেক বেশি থাকে, মিডিয়ান লাইফ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে গুলিস্তানে যে লাইট গুলো আমি মনে করেন 1500 টাকায় পাবো, সেটা হয়তো আমি এখন টপ ব্র্যান্ডের নিতে গেলে 5 লাখ টাকা খরচ হবে। সেম জিনিসটা ইলেকট্রিক্যালের যে কোনো জিনিসের জন্য প্রযোজ্য। লাইক মনে করেন একটা স্ট্রিট লাইট, আপনি একটা স্ট্রিট লাইট চালাইতে হলে একটা স্ট্রিট পোল লাগে, লাইট লাগে, কন্ট্রোল লাগে। তো মোটামুটি ধরেন স্ট্যান্ডার্ড জিনিস যদি নিতে চান আপনার হয়তো 40,000 টাকার মধ্যে হয়ে যাবে, পোল, লাইট, ওয়ারিং সবকিছু সহ। এখন ধরেন আপনি এই লাইটটি ইউজ করবেন কুতুবদিয়ার মতো জায়গাতে, যেখানে মনে করেন ঝড় হলে 150 কিলোমিটার বেগে ঝড় হইতে পারে। এখন এই জায়গাতে যে পোলটা আপনি ইউজ করছেন, সেই পোলটা কিন্তু কুতুবদিয়াতে ইউজ করতে পারবেন না, কারণ দুই জায়গার কিন্তু ইনভারনমেন্ট আলাদা। আপনি ওইখানে কিন্তু ঝড়ের ব্যাপারটা উল্লেখ রাখতে হবে। আবার হচ্ছে কি লবণাক্ততার ব্যাপার আছে, সো পোল গুলা কিন্তু ট্রিটমেন্ট করে নিতে হবে আপনাকে আগে থেকে। আবার ধরেন
এই যে লাইট গুলো আছে, এই লাইট গুলো ঢাকা শহরে যে এনভায়রনমেন্ট পাবে, কুতুবদিয়াতে মনে করেন লবণাক্ততার কারণে এনভায়রনমেন্ট একদম ডিফারেন্ট হবে। সো ওই জায়গাতে লাইট গুলো হচ্ছে আপনাকে কোরেশন প্রুফ হইতে হবে। আবার হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে এই স্ট্রিট লাইট গুলো আমি হয়তো ঢাকা থেকে মনিটর করবে, সো আপনাকে সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করতে হবে। তো দেখা যাবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে আপনাকে 1 লাখ টাকা খরচ হইতে পারে, মানে এটা মিনিমাম, হয়তো এর থেকে বেশি লাগতে পারে। এখন অনেক সময় আমরা যেটা কনসালটেন্ট থাকি, যখন আমি বলতেছি লাইক মানে নটে 2-3 তলা বিল্ডিং বা 10 তলা বিল্ডিং এর জন্য, like মনে করেন যখন মেগা প্রজেক্ট গুলো আপনি করবেন, তখন দেখবেন যে আপনি একটা কনফিউশনে পড়বেন যে আমি আমার একটা ফ্রেন্ড বা আমার যে রেফারেন্স বুকটা আছে সেই জায়গাটা দেখাইতেছে আমার লাগতেছে প্রত্যেকটা আইটেমের জন্য 40,000 টাকা এটা, বাট আমার এখানে আমার সব ধরনের অ্যানালাইসিস করে আমি পাইতেছি 1 লাখ টাকা। তো আমি কি আদৌ এটা ইউজ করবো কিনা, মানে যারা জুনিয়র লেভেলে থাকে তাদের জন্য এটা ম্যাসিভ বড় একটা প্রবলেম, মানে আমি আমার নিজের লাইফ থেকে বলতেছি। তো সেই ক্ষেত্রে যদি আপনি জানেন যে আপনার মডেলের দাম হচ্ছে এটা, আপনার এই কন্ডিশন গুলো ফলো করে 1 লাখ টাকা আসছে, দেন ইউ ক্যান গো। মানে এইটা লাগতেই পারে, আপনার প্রজেক্ট টু প্রজেক্ট, তারপরে সাইড টু সাইড এটা ভ্যারি করতে পারে, এটা অলওয়েজ ভ্যারি করে। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসের ব্রেকআপ লেখাটা খুবই ইম্পর্টেন্ট। লাইক মনে করেন আমি আমরা যদি বলে দিই যে আমার স্ট্রিট লাইট 1 লাখ টাকা লাগবে, এখন যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে আমার এটা 40,000 টাকার মধ্যে হয়ে গেছে, আপনার টাকা না 1 লাখ টাকার মধ্যে যাবে। সেই জন্য আপনি যেটা উল্লেখ করতে পারেন যে আমার ম্যাটেরিয়ালটা, আমার লাইটটা ছিল হচ্ছে কোরেশন প্রুফ, আমার পোলটাকে আমি আগে থেকে ট্রিটমেন্ট করে দিয়েছি, আমার কেবল গুলো আমার বিওআই এর জায়গায় এনটেক্সই কেবল লাগছে, বা মনে করেন আমি এই জিনিসগুলো কনসিডার করছি, বা সার্ভেলেন্স সিস্টেম আমার এখানে আছে, তার রেসপেক্টে আমার এখানে 1 লাখ টাকার চলে আসছে। সো এটা কিন্তু ঠিক আছে। তো এইটা উল্লেখ করার কারণ হচ্ছে আপনার হয়তো অনেকে রাজশাহীতে মানে পদ্মার পাড়ে দেখবেন কিছু হাই মাস লাইট আছে, মানে কিছু লম্বা পোল আছে, চারপাশে লাইট আছে। সো ওগুলোর জন্য গড়ে অ্যাভারেজে খরচ হচ্ছিল 19 লাখ টাকা, হ্যাঁ 19 লাখ টাকার মতো। তো আমরা একটা প্রজেক্ট করছিলাম পানগাঁও আশুগঞ্জ নামে একটা পোর্ট আছে, সেই পোর্টে আমাদের একটা পোল ছিল হচ্ছে প্রায় 35 মিটার পোল। সো 35 মিটার পোলে আমাদের লাইট সহ বা এলপিএস ডিজাইন সহ সবকিছু মিলে আমাদের খরচ হচ্ছে প্রায় 57 লাখ টাকা একটা লাইট পোলের জন্য, 57 লাখ। এখন ধরেন মানে যে কেউ জিজ্ঞাসা করতে পারবে যে আমার যেটা রাজশাহী অঞ্চলেও 19 লাখ টাকার মধ্যে হয়ে গেছে, ঠিক কি কারণে আমার এই জায়গার মধ্যে এত টাকা লাগতে পারে। তো এইটা উল্লেখ করার কারণটা হচ্ছে যখন আপনি কোনো রিয়েল লাইফে কোনো ডিসিশন মেকিং এ আসবেন, তখন দেখবেন যদি আপনার কোনো ব্যাকআপ না থাকে, আপনারা যদি না জানেন যে কোনটার প্রজেক্ট আমি কেন টাকা ধরতেছি, সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা ভেরি টাফ একটা জব। তো সেই জন্য আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে সো এই জায়গার মধ্যে আপনার ডিপি সুইচ থেকে শুরু করে লাইট ফ্যান কেবল যা যা লাগে সবগুলোর একটা ব্রেকআপ আছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যা যা লাগবে তার রেসপেক্টে এডিট করে নেবেন। সো এডিট গুলা করে নিজের মধ্যে একটা নোটস রাখবেন, যাতে আপনি বলতে পারেন যে আমি কেন কোনটার রেসপেক্টে আমি কত চেঞ্জ করেছি। আর একটা হচ্ছে চেঞ্জ হচ্ছে যদি হয় মানে পিরিয়ডিক শিডিউল অনুযায়ী চেঞ্জ কোন কোন জায়গায় করতে হয়, এইটা অলওয়েজ চেঞ্জ হয়। এইটার যতবার একটা বই বার করে ততবার আপনি এই ডেটা চেঞ্জ হবে, সিম্পলি এখানে উল্লেখ করে দিবেন, এটা অটোমেটিক চেঞ্জ হবে। আর একটা হচ্ছে এই যে এদের চার্জটা দেখেন, এই যে লেবার চার্জটা চেঞ্জ হয়। So আপনি হার্ড কপি যদি করেন, হার্ড কপির একদম লাস্টের দিকে এইটা পাবেন যে হেল্পারের জন্য কয় টাকা আছে, তারপরে এই ইলেকট্রিশিয়ানের জন্য কয় টাকা আছে। আর একটা হচ্ছে এইটা যে আপনার যে লাইট বা ফ্যান ফিক্সারটা হবে সেটা যে মার্কেট থেকে কিনবেন, যে ভেন্ডরের কাছ থেকে কিনবেন, ওরা মনে করেন টাইম টু টাইম বা বছরে বছরে বা নতুন মডেল আসলে এটা চেঞ্জ করে ফেলতে পারে। সে এই জিনিসগুলো চেঞ্জ, এর মধ্যে কিন্তু আর কোনো চেঞ্জ নাই, মানে ফরম্যাট আপনার সেম, এভরিথিং সেম, শুধুমাত্র এই জায়গাগুলোতে চেঞ্জ করবেন, অটোমেটিক আপনি এটা পাবেন। আর এটা আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গা যায় শুনুন, এটা আপনার এখানে অটোমেটিক চেঞ্জ হবে, দেখেন এই যে 2632 টাকা এখানে চলে আসছে। যদি কোনো কারণে মনে করেন আমি এই যেটা চেঞ্জ আসতো, লাইক মনে করেন এটা আমার 2100 টাকা, আপনাকে অডিট হওয়ার কোনো কিছু নেই, দেখেন 2693 এখানে আপনি পেয়ে যাবেন 2693 টাকা। সো ওভারঅল এই কস্টিংটা আপনি এই জায়গার মধ্যে থেকেই যাবে। সো এইটা আপনার জন্য একটা গাইড হিসেবে কাজ করবে, যদি আপনার কোনো প্রজেক্টে লাগে আপনি ব্যবহার করবেন, আর যদি না লাগে সেখান থেকে আপনি এটাকে জাস্ট এমনি করে ধরবেন, ডিলিট করে দিবেন, চলে গেল। অথবা আমার মতো হাইড করে রাখবেন, এটা এই যে হাইড করে রাখা, ঠিক আছে। তো এটা হচ্ছে বিয়োগের ফরম্যাট, এটা হচ্ছে আমার লোড কালেকশনের ফরম্যাট, এটা হচ্ছে ডেটা শিট। আমি জিনিসগুলো দিয়ে দিব, আশা করি আপনাদের যদি কোনো প্রজেক্টে বিইকিউ করতে হয় এটা হয়তো কাজে লাগবে, ঠিক আছে। ওকে, তো আমি নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের যে প্রাইভেট সেক্টর গুলো থাকে সেই জায়গাতে আমরা শর্টকাটে কেমনে বিইকিউ করতে পারি, বা কোন একটা প্রজেক্ট যদি আমাদের সামনে আসে আমরা মুখে মুখে কিভাবে এই প্রজেক্টটা কত টাকা লাগতে পারে, কত মিটার কেবল লাগতে পারে সেটা আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, শুভরাত্রি।
হুম।